তোমরা যদি লরেন্স ট্রান্সফরমেশন এভাবে ডিরাইভ করতে চাও এভাবে করতে পারো, অন্য ওই যেভাবে বিএসসি তে করেছো তাতেও কোনো ভুল নেই, সেটাও এসেনশিয়ালি এই জিনিসটাই এখানে আমরা কিভাবে করছি। এটা হচ্ছে একটা মোর জেনারেল জিনিস, কারণ কি তুমি সেখানে দেখো একটা আরবিট্রারি ফ্রেমের সঙ্গে একটা ইনার্শিয়াল ফ্রেমের কানেকশন পেয়ে গেলে। আচ্ছা, গতদিনের একটা জিনিস আমরা খেয়াল করি যে এক্স, সরি এক সেকেন্ড, আমরা হ্যাঁ দেখো এরকম একটা ট্র্যাজেক্টরি পার্টিকেল যখন চলছে, এরকম একটা মানে যে অবজারভার সেট করছে এদিকের পি পয়েন্টের জন্য কোঅর্ডিনেটকে ওই এক্স এবং ক্যাপিটাল টি সেট করছে, এরকম আমরা তো করেছিলাম। আর এই পি পয়েন্টারই কোঅর্ডিনেটকে এক্স টি সেট করছিল ইনার্শিয়াল এস জিরো অবজারভার, আর এই ক্যাপিটাল এক্স টি সেট করছিল কারা, না আরবিট্রারি অবজারভার। এই তো সেট করছিল, এবং এদের মধ্যে কানেকশন আমরা বার করেছি এইভাবে, এবং এখান থেকে এটা ফার্দার আরো এদিকে যাচ্ছে, এখান থেকে লাইটটা রিফ্লেক্ট করে এসছে, এইসব করে টোরে এই দুটো পয়েন্টে লাইট সেন্ডিং পয়েন্ট, লাইট রিসিভিং পয়েন্ট, আর এটা হচ্ছে ওই ইভেন্ট পয়েন্ট থেকে লাইটটা রিফ্লেক্টেড হচ্ছে। এটা তো সবাই নিশ্চয়ই ধরতে পারছো আগের দিনে যারা যারা ছিলে। এবার এইখানে এইসব করার পর আমরা এক জায়গায় বলেছিলাম যে এই এক্স অ্যাজ এ ফাংশন অফ টাউ, সেটাকে আমরা কি লিখেছিলাম যে f1 অফ টাউ, আর আরেকটা হচ্ছে টি অ্যাজ এ ফাংশন অফ টাউ, যেটাকে লিখেছিলাম f0 অফ টাউ। এইটা কি, এগুলো হচ্ছে f1 and f0 are functions that shows how the arbitrary observer's world line evolves as a function of শোনা যাচ্ছে, আস্তে আস্তে শোনা যাচ্ছে। তোমরা এই যা লিখলাম বুঝতে পারলে, এখানে দেখো একবার, এই যে দেখো এই যে এক্স টি লিখেছি, এক্স অফ টাউ আর টি অফ টাউ, যেগুলোকে আমরা আগের দিন এফ ওয়ান আর এফ জিরো বললাম, এরা কারা, এরা কিন্তু হচ্ছে এই এক্স টি, কিন্তু এই এক্স টির কথা বলা হচ্ছে না। এই এক্স টি বলতে এক্স অফ টাউ টি অফ টাউ মানে কি, এই যে সমস্ত পয়েন্টগুলো, এগুলো মানে যে অবজারভার চলছে আরবিট্রারি অবজারভার, তার ওয়ার্ল্ড লাইনের ওপরের পয়েন্টগুলোকেই কিন্তু শুধু এক্স অফ টাউ টি অফ টাউ লেখা যায়, তাই তো? এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এটা বুঝতে পারছো তো? যে দেখো এখানে কিন্তু একটা সিম্বলের কমপ্লিকেসি আছে। আমরা যখন পি ফাংশন পি পয়েন্টার কোঅর্ডিনেট বলতে এক্সটি বলছি, এই যে এক্সটি বলছি, এটা কিন্তু একটা আরবিট্রারি র্যান্ডম কোনো একটা ইভেন্ট পয়েন্ট স্পেস টাইমে আছে, তার কোঅর্ডিনেট হচ্ছে এক্সটি, যেটাকে টাউয়ের ফাংশন হিসেবে লেখা যায় না, কারণ ওই পি পয়েন্টার সাথে পার্টিকেলের ট্র্যাজেক্টরিটার কোনো সম্পর্ক নেই। আর এই যে ট্র্যাজেক্টরিটার সঙ্গে সম্পর্ক আছে যাদের, তারা হচ্ছে এই সবুজ রঙের এক্স অফ টাউ টি অফ টাউ। এটা বোঝা যাচ্ছে তো? যাদের ফাংশনাল ডিপেন্ডেন্স উইথ টাউটা কিরকম, না আমি f0 আর f1 দিয়ে লিখেছি, টি কে f0 দিয়ে আর x কে f1 দিয়ে লিখেছি। এটা বুঝে গেছো তো? এবার তাহলে বোঝো যে এই কারণেই আমরা যখন স্পেসিফিক্যালি ধরো f0 and f1 স্পেসিফিক টু ইনার্শিয়াল ফ্রেম লিখলাম, ফ্রেম s1 লিখলাম, যেটা হচ্ছে মুভিং উইথ স্পিড v উইথ রেসপেক্ট টু s0, মানে আমাদের ফ্রেম, আমাদের s0 কোনটা, এই আমাদের হচ্ছে s0 ফ্রেম। আর এই যে আরবিট্রারি অবজারভারের যে কোঅর্ডিনেট সিস্টেম, এই যে অবজারভারের যে কোঅর্ডিনেট সিস্টেম, সেটাকে আমি যদি s1 ফ্রেম বলি, বা এখানে বলবো না, এখানে s1 ফ্রেম বলা দরকার নেই, এটা আরবিট্রারি কে s1 বলার দরকার নেই। আমরা যখন স্পেসিফিক্যালি সেই আরবিট্রারি অবজারভারের ফ্রেমটাকে একটা s1 ইনার্শিয়াল ফ্রেম ধরলাম, কেমন ইনার্শিয়াল, না যার ভেলোসিটি হচ্ছে ক্যাপিটাল ভি উইথ রেসপেক্ট টু আমাদের s0, তখন এই f0, এই f0 এবং f1 এর স্পেসিফিক ফর্মটা কিরকম হবে সেটা বলেছিলাম, যে f0টা কি, f0 হচ্ছে টাইম বা c ইন্টু টাইম, আর f1টা হচ্ছে এক্স, কাজে এক্সটা v ইন্টু টি হবে, আর f0টা তো জাস্ট সিটি হবে। এই ভিটি কেন হচ্ছে এটা বুঝেছো? এই এক্সটা কি, এই f1 ইকুয়াল টু এক্স যখন লিখছি, সেই এক্স বলতে এই যে সমস্ত পয়েন্টগুলো, এই পার্টিকেল মানে এই আরবিট্রারি অবজারভার যে ছিল, যে এখন ইনার্শিয়াল হয়ে গেছে, তার ওয়ার্ল্ড লাইনের ওপরের পয়েন্টগুলোর পজিশনকে এক্স বলছি। এই যে এক্স অফ টাউ, সে কিন্তু হচ্ছে এই ট্র্যাজেক্টরির ওপরের পয়েন্টগুলো,
এবার সেই পয়েন্টগুলো কি, সেই পয়েন্টগুলো হচ্ছে এখন আমাদের ইনার্শিয়াল একটা সেকেন্ড ইনার্শিয়াল S1 ফ্রেমের পজিশন হয়ে গেছে, তাই তো? তার ফলে সেই পজিশনটা কিরকম দেখতে হবে, এখন তো ওয়ার্ল্ড লাইনটা আর একটা আরবিট্রারি অবজারভারের জন্য নয়, এখন একটা ইনার্শিয়াল অবজারভারের জন্য। এইটা হচ্ছে S1 আর আমরা হচ্ছে S0। তাহলে S1 এর প্রত্যেকটা যে স্পেস পয়েন্ট, এই যে এক্স গুলো, সেগুলো কিরকম হবে, ভেলোসিটি যেহেতু v, আমরা যে কোনো টাইমে দেখলে v ইন্টু টাইম সেটা হয়ে যাবে হচ্ছে ওর এক্স। কারণ কি, ওর ভেলোসিটি v, আমাদের কোঅর্ডিনেট টাইম t, তাহলে v ইন্টু টি করলে ওর যে কোনো সময় পজিশন পাওয়ার কথা। এটা বুঝেছো? এই স্যার। এক্স কিন্তু এই পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স নয়, এইটা কিন্তু নয়। আমি তো সবই এখানে কাটা চিহ্ন দিলেও এক্স মনে হবে, মানে এই এক্সটা কিন্তু হচ্ছে না, হলুদ রঙের এক্স নয়, সবুজ রঙের এক্স। যে পি পয়েন্টের করসপন্ডিং তুমি কোঅর্ডিনেট ভ্যালু চুজ করতে চাইছো, যে ইভেন্ট পয়েন্টের করসপন্ডিং আমি কোঅর্ডিনেট সেট করব, আমি করব, এবং ওই আরবিট্রারি ফ্রেম করবে, যে হ্যাঁ, কোনো একটা বুঝতে পেরেছি। র্যান্ডম স্পেস টাইমে কোনো পয়েন্ট পি, তার কোঅর্ডিনেট হচ্ছে xt, যেটাকে টাউ এর ফাংশন হিসেবে লেখা যায় না। আর এই এই যে ট্র্যাজেক্টরিটা যেটা সবুজ রঙের, যেটা হচ্ছে আরবিট্রারি অবজারভারের ট্র্যাজেক্টরি, সেই ট্র্যাজেক্টরির ওপরে পয়েন্টগুলো তো স্পেস টাইম পয়েন্ট, কিন্তু সেগুলো র্যান্ডম স্পেস টাইম পয়েন্ট না, সেটা হচ্ছে স্পেসিফিক টু দ্যাট সেকেন্ড আরবিট্রারি অবজারভার। তার কোঅর্ডিনেট সিস্টেম, সরি, তার যে ওয়ার্ল্ড লাইন, সেই ওয়ার্ল্ড লাইনের ওপরের যে স্পেসিফিক স্পেস টাইম পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে এক্স অফ টাউ আর টি অফ টাউ, এগুলোকে টাউ এর ফাংশন হিসেবে লেখা যাবে, যেটা ওই হলুদ রঙের এই ওপরের পি অফ এক্স, এটার জন্য লেখা যাবে না। এবার এই যে তাহলে কি, এই যে যাদেরকে টাউ এর ফাংশন হিসেবে লেখা যাবে, এই যে এক্স এবং টি কে, এক্স অফ টি, টাউ অফ টি কে, অর্থাৎ আরবিট্রারি অবজারভারের ওয়ার্ল্ড লাইনের ওপরের এক্স টি গুলোকে, সেই আরবিট্রারি অবজারভার যখন ইনার্শিয়াল হয়ে যাচ্ছে, তখন এইটা হয়ে যাচ্ছে তার ওয়ার্ল্ড লাইন। এবার এটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটির ওয়ার্ল্ড লাইন, কনস্ট্যান্ট ভেলোসিটি ভি, সেটা কে দেখছে, এই S0 দেখছে, যে S1 ফ্রেম ভি ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে S1 ফ্রেমের অবজারভারের পজিশন প্রত্যেক পয়েন্টে তার যে এক্স ভ্যালুটা, সেটা কত হবে, প্রতি টাইমে তার এক্স ভ্যালুটা হচ্ছে ভি ইন্টু টি, সেই জন্য এইটা হয়েছে। এবং যে কারণে এক্সটা ভিটি হলো, তারপরে লাইনে আমরা ভি ইন্টু টি এর কি লিখতে পারি, ওই যে 1 মাইনাস কি ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু, মানে ইন্টু গামা টাউ, ডি টাউ, সরি টাউ ইন্টু টাউ, আমার তো ডি এর দরকার নেই এখানে, কারণ এখানে তো আমার ইয়ে নয়, ইনফিনিটেসিমাল তো নয়, তাই তো? এই ফ্যাক্টরটার নাম কি, গামা, সেই জন্য জিনিসটা হয়ে যাচ্ছে গামা ভি টাউ। আর টিটা কত, টিটা বুঝতেই পারছো, এই এই অংশটুকু, এই টিকেই তো এটা লেখা হয়েছে, এই অংশটাই তো টি, টি হচ্ছে জাস্ট গামা টাউ। ঠিক আছে, এটা আগের দিনের কথার মধ্যে বলেছিলাম, কিন্তু এতটা ভেঙে বলিনি, সেটা বলে দিলাম, এটা কিন্তু ভুলে মানে গুলিয়ে ফেলো না আর কি। পি পয়েন্টের যে কোঅর্ডিনেট এক্স টি, আর F0 বলতে যে সিটি, আর F1 বলতে যে এক্স, এরা টাউ এর ফাংশন, এইটা কিন্তু টাউ এর ফাংশন নয়, দিস ইজ নট টাউ এর ফাংশন, এটাকে টাউ এর ফাংশন হিসেবে লেখা যায় না, কারণ ওটার সঙ্গে টাউ এর সম্পর্ক নেই, ওটা তো একটা র্যান্ডম পি পয়েন্টের কোঅর্ডিনেট। ঠিক আছে, তোমরা অলরেডি ফোর ভেক্টর ব্যাপারটা জানো তো, ফোর ভেক্টর মানে কি, আমাদের একটা ফোর ভেক্টর এক্সাম্পল হচ্ছে ডিএক্স মিউ, ফোর ভেক্টর। ফোর ভেক্টর একটা নিয়ে আপাতত কথাবার্তা শুরু করবো। ফোর ভেক্টর মানে আমরা যেহেতু ইন কনটেক্সট অফ স্পেশাল রিলেটিভিটি বাই ফোর ভেক্টর, আমি ফোর ভেক্ট বলে লিখছি, বাই ফোর ভেক্টর উই মিন আ সেট অফ four quantities, but set of four numbers that transform according to কি, কোনটা হবে, ইন জেনারেল ফোর ভেক্টর কিরকম হয়, আমি যদি এভাবে বলি, ফোর ভেক্টরের কম্পোনেন্ট গুলোকে যদি আমি এ বলি, এ বি হোয়াটএভার, এ ধরো এ বলে বললাম, যে এমিউ, তার প্রাইম ফ্রেমে এমিউ প্রাইমটা হবে কি, যে ডেল এক্স মিউ প্রাইম, ডেল এক্স আলফা, এ আলফা। এবার এই স্পেসিফিক জিনিসটা স্পেশাল রিলেটিভিটির কনটেক্সটে, ইন স্পেশাল রিলেটিভিটি, এই জিনিসটা ইজ নাথিং বাট লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে ল্যামডা মিউ প্রাইম আলফা, এ আলফা, যারা এই নিয়ম অনুযায়ী ট্রান্সফর্ম করছে, তাদেরকে আমি ফোর ভেক্টর বলছি।
এটা আমরা আগেও করেছি, এখানে আবার একবার রিক্যাপ করে দিলাম আর কি। তাদেরকেই তো আমরা ফোর ভেক্টর বলি। আচ্ছা, তাহলে ডিএক্স মিউ এরকম একটা কেন, কারণ ডিএক্স মিউটাও আমরা আগে দেখেছি যে ডিএক্স মিউ প্রাইম যদি বলো সেটা হচ্ছে, দেখো পার্শিয়াল ডেরিভেটিভ নিয়ম থেকেই দেখতে পাচ্ছি ডেল এক্স মিউ প্রাইম ডেল এক্স আলফা ডিএক্স আলফা। এবার এই কোয়ান্টিটিটা যেহেতু ল্যামডা, ল্যামডা মিউ প্রাইম আলফা ডিএক্স আলফা, কাজেই এই ওপরের নিয়ম অনুযায়ী ডিএক্স আলফাটা ট্রান্সফর্ম করছে, মানে ডিএক্স মিউ প্রাইম থেকে ডিএক্স আলফা ট্রান্সফরমেশন হলো মানে অ্যাকর্ডিং টু দিস রুল অ্যাবাভ। কাজেই ডিএক্স মিউ প্রাইম আমার একটা লরেঞ্জ ফোর ভেক্টর বলতে পারো এখানে, কারণ ফোর ভেক্টর বলতে আমরা লরেঞ্জ ফোর ভেক্টর বুঝছি আর কি, কারণ আমরা স্পেশাল রিলেটিভিটিতে ট্রান্সফরমেশন বলতে মোস্টলি লরেঞ্জ ট্রান্সফরমেশনকে বুঝবো। কাজেই এরা হচ্ছে, সো ডিএক্স মিউ প্রাইম and of course also dx alpha are Lorentz four vector, তাই তো? লরেন্স ফোর ভেক্টর বলতে কি বোঝাচ্ছি, যে বিহেভিং লাইক ফোর ভেক্টর আন্ডার আর লরেন্স ট্রান্সফরমেশন, এটাকেই ভেঙে না বলে এভাবে শর্টে বললে লরেন্স ফোর ভেক্টর বলা হবে। আচ্ছা, এরকম আরেকটা লরেন্স ফোর ভেক্টর কি? আচ্ছা, একটা জিনিস তোমরা বলো, এটা আমাদের একটা চেনা এক্সাম্পল, ধরো থ্রি ডিমেনশনাল কোনো একটা, ধরো আমাদের ধরো কি নাম ধরো আমার আচ্ছা, তোমরা এই যে কে বলে একটা থ্রি ভেক্টর চেনো, ওই যে ওয়েভ ভেক্টর থ্রি ডিমেনশনে। আচ্ছা, এবার আমি এই কে এর মধ্যে কম্পোনেন্ট আছে ধরো K1 K2 আর K3, তোমরা সলিড স্টেট ফিজিক্স এটা বহুবার ব্যবহার করছো, কোয়ান্টাম মেকানিক্সও করো। এই যে কে, যাকে তো এই যে এইচ ক্রস কে কে আমরা মোমেন্টাম বলি কোয়ান্টাম মেকানিক্স ইত্যাদি, সেই কে এর কথা হচ্ছে। তো এই কে এর করসপন্ডিং একটা তুমি জানো যে 2π/λ টা কে এরকম আছে তো। তাহলে আমরা যদি K1 এর করসপন্ডিং λ1 এবং সিমিলারলি K2 এর করসপন্ডিং λ2 K3 এর করসপন্ডিং λ3 করি, তাহলে তিনটে কে এর করসপন্ডিং আমরা একটা করে λ1 λ2 λ3 পেতে পারি। জাস্ট আমি 2π/k করে দিলাম, আমি জাস্ট এই সংখ্যা তিনটাকে নিলাম K1 K2 আর K3 কে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে 2π/k1 করলে λ1 ডিফাইন করলাম, এরকম করলাম, করলে তিনটে কে এর জন্য তিনটে ল্যামডা পাবো, তিনটে কম্পোনেন্টের জন্য। আচ্ছা, এবার দেখো অলরেডি আমরা জানি কেটা ভেক্টর, তাহলে আমরা তার করসপন্ডিং একটা λ1 λ2 আর λ3 এই তিনটে টুকরো মিলে একটা ল্যামডা ভেক্টর হচ্ছে, এরকম কথা বলতে পারি? এটা হবে? তোমাদের কি মনে হয়? না স্যার। এটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো, যে এইরকম ভাবে তুমি তিনটে জিনিস ডিফাইন করতে পারো, এটা কিন্তু এই ডেফিনেশনে কিন্তু কোনো সে অর্থে ভুল নেই। ধরো 2π/k1 করে একটা λ1 সংখ্যা বার করলাম, এটা করতেই পারি, করে এই তিনটে কম্বিনেশন কেউ নিতে পারি। কিন্তু এরা তিনজন দেখো, একটা তিনটে 3 নাম্বার কম্বিনেশন নিলেই যে সেটা ভেক্টর হয়ে যাবে তা তো নয়। তাদের দেখতে হবে যে আন্ডার আর রোটেশন ম্যাট্রিক্স, তুমি যদি একটা ল্যামডা ম্যাট্রিক্স ল্যামডা বলে একটা ভেক্টর তৈরি করো, তাহলে সেটা একটা রোটেশন ম্যাট্রিক্স তার উপর কাজ করে তোমাকে একটা প্রাইম ফ্রেমের ল্যামডা দিচ্ছে কিনা সেটা দেখা যাবে, দেবে না, দিস উইল নট ওয়ার্ক। সেই জন্য আমরা বলতে পারবো যে কে কে নিয়ে যদি একটা থ্রি ভেক্টর তৈরি করো সেটা ফাইন, কিন্তু তাদের কম্পোনেন্ট নিয়ে যদি λ1 λ2 λ3 বানাও এবং তাদেরকে একসাথে করে যদি ল্যামডা ভেক্টর বলো, সেটা ঠিক কথা হবে না। কে ইজ এ নাইস ভেক্টর। কে, দেখো আমি যখন কে ভেক্টরের উপর রোটেশন লাগাবো, ধরো আমি ম্যাট্রিক্স ফর্মে লিখছি, কে ভেক্টরের উপর রোটেশন লাগাবো, করে আমি একটা কে প্রাইম প্রাইম ফ্রেমের কে ভেক্টর পাবো, ওই যে cos থিটা sin থিটা হ্যানা তেনা। এবার তাহলে এই কে এর করসপন্ডিং যদি আমি একটা ল্যামডা ভেক্টর ডিফাইন করে থাকি ওপরের এই নিয়ম অনুযায়ী, তাহলে সেই একই নিয়মে এই কে প্রাইম এর করসপন্ডিং একটা ল্যামডা প্রাইম ডিফাইন করতে পারবো। তাই তো দেখা যাবে, তুমি যদি টেস্ট করে দেখো যে এইটা যদি লাগাও, দিস উইল নট গো থ্রু, এটা হবে না, এটা হবে না। সেই কারণে ল্যামডা ভেক্টর এই ডেফিনেশনটা চলবে না, এটা চলবে না, বুঝতে পারলে? মানে এটা এই কারণে আমি বললাম যে একটা 3 নাম্বার মানে ধরো একটা ভেক্টরের তিনটে কম্পোনেন্ট, তার করসপন্ডিং তুমি একটা অন্য কোনো ভাবে অন্য তিনটে নাম্বার ডিফাইন করতে পারো, বা র্যান্ডম তিনটে নাম্বার একসাথে নিয়ে নিতে পারো। এবার সেই তিনটে নাম্বার একটা ভেক্টর ফর্ম করছে কিনা সেটা ডিপেন্ড করছে আন্ডার রোটেশন, যেহেতু থ্রি ডিমেনশনে বলছি, ট্রান্সফরমেশন মানে রোটেশনের কথা বলবো। আন্ডার রোটেশন সেটা প্রপারলি ভেক্টরের মতো যদি ট্রান্সফর্ম করে তাহলে ভালো কথা, ভেক্টর হবে। যদি ট্রান্সফর্ম না করে তাহলে ভেক্টর হবে না। জাস্ট তিনটে নাম্বার আছে, তাদেরকে কম্পোনেন্ট হিসেবে আমি লিখে ফেললাম আই ক্যাপ জে ক্যাপ দিয়ে, করলেই ভেক্টর হয়ে যাবে, এটা কিন্তু চলবে না। তাহলে তোমরা বলবে কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্সে এই 2π/λ দেখেছি, সেটা দেখেছি, কিন্তু সেখানে কি সেটা হচ্ছে 2π/k ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ল্যামডা, নট কে ভেক্টরের কম্পোনেন্টস। এইটা ঠিক আছে, কারণ দেখো ল্যামডা অ্যাজ এ স্কেলার ডিফাইন্ড হচ্ছে। আমি ওপরে যে বদমাইশটা করেছিলাম এরকমটা, λ1 হচ্ছে K1 এর জন্য, λ2 K2 এর জন্য, এইটা চলবে না।
আচ্ছা, তাহলে এটা একটা সাইড নোট, এটা একটু মনে রাখার মতো কথা আর কি, যে কোনো এনি 3 নাম্বার বা এনি 3 ফাংশনসকে একসাথে জুড়ে দিলাম ভেক্টর হয়ে গেল, সেটা ট্রু নয় আর কি। আচ্ছা, এবার দ্বিতীয় কথা হচ্ছে, তাহলে ডিএক্স একটা 4 ভেক্টর পেয়েছি, এরকম আরেকটা 4 ভেক্টর কি পাবো? দেখো আমি যদি ডিএক্স কি লিখেছিলাম, ডিএক্স ধরো মিউ, সেটাকে যদি আমি ডি টাউ দিয়ে ডেরিভেটিভ করি, মানে এক্স মিউ, তো আমার ফাংশন অফ টাউ ছিল এক্স মিউরা কারা? এই এক্স মিউ বলতে বুঝতেই পারছো, টাউ দিয়ে ডেরিভেটিভ করছে মানে কোন এক্স মিউদের কথা বলছি? যারা কোনো না কোনো একটা অবজারভেবল, মানে কেউ না কেউ এটা চলছে, তার ট্র্যাজেক্টরির ওপরের এক্স মিউ এরা নিশ্চয়ই, কারণ তা না হলে এক্স মিউ অফ টাউ দিয়ে লেখা যাবে না, কাজে ডেরিভেটিভটারও কোনো মানে হবে না। কোনো একজন মুভ করছে, তার ট্র্যাজেক্টরির ওপরের এক্স গুলোকেই তো এক্স অফ টাউ লেখা যায়, বুঝতেই পারছো টাউটা কারা? ওই যে মুভ করছে তার হাতের ঘড়ি, তাও হচ্ছে প্রপার টাইম অফ দা। দেখো আমি যখনই একটা এইরকম সব, আমি এরপরে এটাকে আলাদা করে মেনশন করবো না, যখনই এক্স মিউ টাউ ডিএক্স মিউ ডি টাউ এসব বলবো, আমরা ইউজুয়ালি কি, আমরা হচ্ছে ইনার্শিয়াল অবজারভার, আমরা সবসময় নিজেরা S0, আমাদের কোঅর্ডিনেট টাইম টি, আমাদের স্পেস কোঅর্ডিনেটস এক্স বা এক্স ভেক্টর, আমরা ইউজুয়ালি কোনো একজন অবজারভারকে, মানে কোনো একটা সেকেন্ড অবজারভার বা কোনো একজন সেকেন্ড সাম বডি ইন মোশন, তাকে দেখছি। রিলেটিভিটিতে নর্মালি কি হবে, আমরা একটা ফ্রেম আর যাকে দেখছি সে আরেকটা ফ্রেম, এদের মধ্যেই তো কানেকশনের কথাবার্তা হবে। কাজেই ইউজুয়ালি আমি এরকম একটা আরবিট্রারি ট্রাজেক্টরি ধরে নিয়ে কাজ করব, ক্ষেত্র বিশেষে সেটা ইনার্শিয়াল হবে, কখনো নন ইনার্শিয়াল হবে, সে যা খুশি হোক। সেই ট্রাজেক্টরির উপরের স্পেস পয়েন্ট গুলোকে, সেগুলো হচ্ছে কি, যে চলছে যাকে আমি দেখছি তার কোঅর্ডিনেট ভ্যালু গুলো, সেগুলো হচ্ছে এক্স মিউ অফ টাইম। ঠিক আছে, কাজে এই যে ডেরিভেটিভ করেছি, এটা কি করেছি, যাকে দেখছিলাম তার পজিশন কোঅর্ডিনেট গুলোকে এবং তার টাইম কোঅর্ডিনেট গুলোকে আমি কি করেছি, ওর হাতের ঘড়ির যে টাইম সেটা দিয়ে ডেরিভেটিভ করেছি। ফিজিক্যালি বোঝা গেল কি বললাম? হ্যাঁ একটা স্যার, লোক বোঝা হ্যাঁ, যাচ্ছে। তার কোঅর্ডিনেট স্পেস কোঅর্ডিনেটস কে দেখছি, তার টাইম কোঅর্ডিনেটস কে দেখছি, দেখে আমি টেবিল করে নিয়েছি টাউ এর এগেনস্টে। এবার আমি ডেরিভেটিভ কাজে এটাকেই কালেকটিভলি আমি এক্স মিউ অফ টাউ বলছি। কাজেই এই ফাংশনাল চেহারাটা বা এই ট্যাবুলার ফর্মে যদি আমার জানা থাকে যে এক্স মিউটা টাউ এর সাথে সাথে কিরকম, তাহলে আমি ডিএক্স মিউ ডি টাউ কনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, এবার টাউ এর স্ট্যাটাসটা কি, টাউ হচ্ছে প্রপার টাইম তো বুঝলাম। এবার একটা জিনিস দেখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, তোমরা আগেই অলরেডি দেখেছো যে এই যে আরবিট্রারি অবজারভার যে ট্রাভেল করছিল, তার ট্র্যাজেক্টরির ওপরের যে কোনো দুটো ক্লোজ বাই পয়েন্টের মধ্যে ইনফিনিটেসিমাল যে টাইম, এই ওর ফ্রেম থেকে কি পুরোটাই তো ডিটাউ, টোটাল স্পেস টাইম ইন্টারভ্যালটাই ওর ফ্রেম থেকে তো সি স্কোয়ার ডিটাউ স্কোয়ার, আমাদের ফ্রেম থেকে ওর মধ্যে স্পেস আর টাইম আছে, স্পেস এখানে ডিএক্স আছে আর এখানে টাইম ডিটি আছে। কাজে এই জিনিসটাই তো আমরা আমরা বলবো এটা সি স্কোয়ার ডিটি স্কোয়ার, আর মাইনাস ডিএক্স মডুলাস স্কোয়ার, ওর ও বলবে এটা শুধু সি স্কোয়ার ডিটাউ স্কোয়ার। তাহলে এবার দেখো এই ডি স্কোয়ার তো ইনভেরিয়েন্ট জিনিস, তার সঙ্গে ডিটাউ এর পার্থক্য কি, শুধু একটা কনস্ট্যান্ট সি স্কোয়ার ফ্যাক্টরের, ইট ইজ এ কনস্ট্যান্ট ফ্যাক্টর, যেটাকে আমরা ইভেনচুয়ালি সি ইকুয়াল টু ওয়ানও ধরে নিতে পারি। তার মানে তুমি যদি সি ইকুয়াল টু ওয়ান ধরো, আমি বলেছিলাম যে সেক্ষেত্রে সব ভেলোসিটিকেই আমরা কি ভাববো, যে লাইটের ভেলোসিটির ফ্র্যাকশন হিসাবে বলা হবে এবং সেগুলো নাম্বার হয়ে যাবে, জাস্ট ফ্র্যাকশনস আসবে। তাহলে কনস্ট্যান্ট ফ্যাক্টর তুমি যদি সি ইকুয়াল টু ওয়ানও ধরে নাও, তাহলে বেসিক্যালি ডিটাউ স্টেটাস ওয়াইজ ইজ নাথিং বাট ডিএস। কাজে ডিটাউও তাহলে একটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, কারণ সিও তো ইনভেরিয়েন্ট। যেহেতু ডিএস ইজ ইনভেরিয়েন্ট, তাহলে ডিটাউ ইজ অলসো ইনভেরিয়েন্ট। এটা তাহলে কোনো কনফিউশন নেই তো? আচ্ছা, এখানে দুটো কথা আছে, একটা হচ্ছে এই যে ডিটাও ইনভেরিয়েন্ট, তার মানে হচ্ছে এইটা কি, যাকে দেখছিলাম তার হাতের ঘড়ির টাইম, তার হাতের ঘড়ির টাইম বিটুইন যে দুটো ইভেন্টের মধ্যে কনসিডার করেছি। কাজেই দেখো এইটা ইনভেরিয়েন্ট কথাটা এখানে ফিজিক্যালি কেন ইনভেরিয়েন্ট হচ্ছে। হ্যাঁ আচ্ছা, স্যার শোনা ইনভেরিয়েন্ট এই কারণে হচ্ছে, ফিজিক্যালি ভাবো যে এই যে লোকটাকে দেখছিলাম সেই সবুজকালি 1 নম্বর আর সবুজকালি 2 নম্বরের মাঝখানে মুভ করছে ইনফিনিটেসিমালি ক্লোজ, তার হাতের ঘড়িতে কটা টিক হয়েছে, সেটা সে যে কটা টিক দেখবে, আমি জাস্ট তাকে জিজ্ঞাসা করে জানতে চাইছি ভাই তোমার হাতের ঘড়িতে কটা টিক হয়েছে, সে যা উত্তর দেবে, আমি তো এখানে আমার অবজারভেশন লাগাচ্ছি না, এই ডিটাউটার মধ্যে তো আমার অবজারভেশন কিছু নেই। এই যে প্রশ্নটা যে বিটুইন, সে আমি যদি এটাকে ইভেন্ট ওয়ান বলি, E1 বলি, আর এটা যদি ইভেন্ট টু হয়, বিটুইন ইভেন্ট E1 অ্যান্ড E2 হাউ মেনি টিক্স দ্য আরবিট্রারি অবজারভার্স ক্লক মেড, মানে ওই লোকটার হাতের ঘড়ি যাকে দেখছিলাম তার হাতের ঘড়িতে কটা টিক হলো, এই প্রশ্নটার উত্তরটা তো আমার ফ্রেমেও যা তার ফ্রেমেও তাই।
আমি জিজ্ঞাসা করছি না যে আমার ফ্রেমের ঘড়িতে কটা টিক হয়েছে, আমি ডিটিটা কটা টিক সেটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি লোকটার ঘড়িতে কটা টিক হয়েছে। আমি যদি দুটো প্রশ্ন করতে পারি, একটা হচ্ছে E1 আর E2 এর মধ্যে কতটা টাইম পাস হয়েছে ইন S1 ফ্রেম, মানে আমাদের ফ্রেম, আমরা বলবো ডিটি টাইম পাস হয়েছে হয়তো 10 সেকেন্ড। আর আরেকটা প্রশ্ন করতে পারি E1 আর E2 এর মধ্যে ওই লোকটার হাতের ঘড়িতে কত টাইম পাস হয়েছে, যেটাকে আমরা আমাদের এই প্রবলেমের প্রপার টাইম বলবো, কারণ যাকে দেখছি তার হাতের ঘড়ির টাইমটা আমরা ইউজুয়ালি প্রপার টাইম বলে রেফার করি, যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো। তাহলে আমরা বলছি প্রশ্নটা হচ্ছে E1 আর E2 এর মধ্যে প্রপার টাইম কতটা পাস হয়েছে। তার মানে হচ্ছে যে ফ্রেমের লোক ওই E1 আর E2 দুটো পয়েন্টেই নিজে প্রেজেন্ট ছিল, আমরা কিন্তু তা নয়। আমাদের কিন্তু আমি এখান থেকে দেখেছি, আরেকজন এখান থেকে দেখেছে। S0 ফ্রেমে দুটো আলাদা আলাদা অবজারভার দু জায়গায় বসে E1 আর E2 ইভেন্টকে দেখেছে, কিন্তু S1 ফ্রেমের অবজারভার দুটো জায়গার মধ্যেই নিজে প্রেজেন্ট ছিল, কারণ তার ওয়ার্ল্ড লাইনের উপরেই তো ঘটনাটা ঘটছে। ঠিক আছে, প্রপার টাইম কখন দুটো ইভেন্টের মধ্যে, যে অবজারভারের ওয়ার্ল্ড লাইনের উপর ইভেন্ট দুটো আছে সেই অবজারভারের ঘড়ির টাইম হচ্ছে ওই দুটো ইভেন্টের মধ্যে প্রপার টাইম। সেইটা একটা ফ্রেম ইন্ডিপেন্ডেন্ট কথা, যে দুটো ইভেন্ট তাদের মধ্যে দিয়ে কোন অবজারভারের ওয়ার্ল্ড লাইন গেছে এবং যে অবজারভারের ওয়ার্ল্ড লাইন গেছে তার হাতের ঘড়ির টাইম রিডিং এর ডিফারেন্সটা কত। সেই কারণে এটা ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি। তাকে যে লোকটার ওয়ার্ল্ড লাইনের উপরে দুটো ইভেন্ট ছিল সেই লোকটার হাতের ঘড়িতে টাইম কত, এই কথাটা যে কোনো ইনার্শিয়াল ফ্রেমের লোক জিজ্ঞাসা করবে এবং সেই লোকটার হাতের ঘড়ির টাইম থেকে উত্তরটা আসবে, কাজেই সবার কাছেই ওই উত্তরটা সমান। এই দুটো ইভেন্টের মধ্যে আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেম তাদের নিজেদের কোঅর্ডিনেট টাইম ডিফারেন্স দেখতে চাইছে না, মানে জিজ্ঞাসা করছে না, জিজ্ঞাসা করছে প্রপার টাইমটা ডিফারেন্স কত। সেটা সবার ক্ষেত্রে একই কথা, যে ওই ওই মুভিং লোকটার হাতের ঘড়িতে যত যে কটা টিক হয়েছিল সেটা। কাজে সেই জন্য সেইটা হচ্ছে ইনভেরিয়েন্সের ফিজিক্যাল কারণ। আর অঙ্কে তো বুঝতেই পারছো এইটা কারণ। হ্যাঁ, ফিজিক্যাল জিনিসটা বুঝে একটা গাট ফিলিং ডেভেলপ করার চেষ্টা করবো, আগে সবসময় খালি অঙ্কের ফর্মুলার দিকে তাকিয়ে তো হয় না। তো এনিওয়ে, তো এইটা একটা গেল, এইটা এক নম্বর কথা। আরেকটা হচ্ছে দেখো আমি ইনফিনিটেসিমালের জন্য বলছি তো কথাটা, এবং তোমরা খেয়াল করো ওই আমরা যখন ডেরিভেশন টাইম ডাইলেশনের ক্ষেত্রে ওরা ভেঙে ভেঙে অনেকবার বলেছিলাম যে একজন আরবিট্রারি অবজারভারও যখন এই আরবিট্রারিলি মুভিং অবজারভার যখন ছোট ডিস্টেন্সের মধ্যে যাচ্ছে, সেইটুকু ডিস্টেন্সের মানে সরি ছোট স্পেস টাইম ইন্টারভ্যালের মধ্যে তুমি যখন দেখছো একটা ছোট ডিএক্স মানে ডিএস কে দেখছো, সেই ছোট সময় ছোট যে স্পেস টাইম ইন্টারভ্যাল তার মধ্যে ভেলোসিটি বেশি চেঞ্জ হওয়ার জায়গা পাচ্ছে না, কাজেই ওর মোটামুটি তুমি তাকে ইনার্শিয়াল ধরতে পারো, টু ফার্স্ট অর্ডার অ্যাপ্রক্সিমেশন। এটা আমরা ডিটেলসে বলেছি, ভিডিওতে দেখানো আছে টাইম ডাইলেশনের যে ভিডিওটা। কাজেই যে কারণে আমাদের সুবিধা হচ্ছে, দেখো যে আমি যদি একটা বড় ইন্টারভাল এখান আর এখানের মধ্যে দেখতে চাই প্রপার টাইম, তাহলে কিন্তু মুশকিল, সেটার ইনভেরিয়েন্স কথাটার খুব একটা মানে নেই, কারণ এত বড়র মধ্যে তো তুমি এই পুরোটা ট্র্যাজেক্টরির উপরে থেকে প্রপার টাইম করতেই পারছো না। তোমাকে তো অ্যাকচুয়ালি ইনভেরিয়েন্ট প্রপার টাইম হচ্ছে ইনফিনিটেসিমাল গুলো। যে কারণে দেখো আমি ইনভেরিয়েন্ট কিন্তু আমি ছোটটার জন্য আমি ডিটাউ ইকুয়াল টু ডিএস সেইটা দিয়ে বলছি, আমি এটা বলছি না যে টাউ ইকুয়াল টু এস। হ্যাঁ হ্যাঁ স্যার। মানে আমি ডিটাউ এর ইন্টিগ্রাল করলে ডিএস এর ইন্টিগ্রালের সাথে মিলবে, এই কথাটা ট্রু, কিন্তু যখন এই তুমি ফাইনাইট ডেল্টাটাও করে ফেললে এবং সেটাকে তুমি যখন ফাইনাইট ডেল্টা এস এর সঙ্গে সমান করছো, তখন আর ওই ওভারঅল ইনভেরিয়েন্স কথাটার মানে থাকছে না। কারণ কি, যে যার হাতের ঘড়িতে দেখছি সে হয়তো আরবিট্রারিলি মুভ করছে, সেক্ষেত্রে এই ডিটাউটা আসলে ছোট ছোট কতগুলো ডিটাউ মানে ডেল্টা টাউটা ছোট ছোট কতগুলো ডেল্টা টি এর ডেল্টা টাউ এর যোগফল, যে ইন্ডিভিজুয়াল ডেল্টা টি গুলো আলাদা আলাদা ইনার্শিয়াল ফ্রেমে ঘটেছে। এইটা ওই ভিডিওটার মধ্যে খুব ভালো করে বলা আছে, ওটা তোমরা ভালো করে দেখো। ঠিক আছে, কাজে ফাইনাইট হয়ে গেলে সবসময় ইনভেরিয়েন্সটা নাও থাকতে পারে। হ্যাঁ, যদি আরবিট্রারিলি মুভিং অবজারভার না হয়ে একটা কনস্ট্যান্ট ভেলোসিটির অবজারভার হয়, তার ক্ষেত্রে এস এবং মানে এস আর টাউটা সমান এবং তাদের মধ্যে ইনভেরিয়েন্সও কাজ করবে, মানে ইনভেরিয়েন্ট টাউটাকে তুমি ইনভেরিয়েন্টও ভাবতে পারছো। কেন? কারণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে বলে। আচ্ছা, তাহলে এনিওয়ে আমরা ব্যাক করে আসি, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে ডিএক্স মিউ ডি টাউ এই জিনিসটা, এটার নাম দেওয়া হয় ফোর ভেলোসিটি। কেন দেওয়া হয় দেখা যাক। এটা দেখো, এটা অনেকটা ইন অ্যানালজি উইথ ডিএক্স ভেক্টর ডিটি, তাকে যেমন আমরা থ্রি ভেলোসিটি বলি, তার অ্যানালজিতে এরকম ভাবে আপাতত ঠিক করলাম যে দেখা যাক, এরকম দিয়ে নাম দিয়ে দেখা যাক তারপর কি দাঁড়ায়। এবার দেখো, এবং এটাকে একটা সিম্বল দিয়ে লেখা হয়, ইউজুয়ালি আমরা রিলেটিভিটিতে এটাকে ইউ মিউ এরকম একটা সিম্বল দিয়ে বলি। ইউ মিউ, এটা কিরকম মিউ মিউ মতো শোনাচ্ছে, আমরা মিউ না লিখে আলফা লিখি, তাহলে বলতে সুবিধা হবে, নয়তো নাকি অস্বস্তি হয় কথাটা বলতে। ডিএক্স আলফা ডিটাও সেটা হচ্ছে ইউ আলফা। ইউ আলফা হচ্ছে ফোর ভেলোসিটি। ঠিক আছে, ইন অ্যানালজি উইথ দ্য স্ট্যান্ডার্ড ডেফিনেশন অফ থ্রি ভেলোসিটি ইন থ্রি ডিমেনশনাল মেকানিক্স। আচ্ছা, এবার এই ফোর ভেলোসিটি এটাকে তাহলে এই ডেফিনেশন অনুযায়ী ভেঙে দেখি যে কম্পোনেন্ট গুলো কিরকম আসে।
তুমি যদি ইউ জিরো নাও তাহলে সেটা হচ্ছে ডিএক্স জিরো ডিটাও, সেটা ডিএক্স জিরো মানে সি ডিটি ডিটাও। এবার ডিটি ডিটাও এর রিলেশন তো জানা আছে, মনে আছে? ডিটাউটা কি? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ ডিটি, টাইম ডাইলেশন। সেই ফর্মুলা থেকে তো সবসময় আসবে। তাহলে এখান থেকে, এবং এই ফ্যাক্টরটাকে নর্মালি ইউজুয়ালি কনস্ট্যান্ট ভেলোসিটি হলে গামা লেখা হয়। আচ্ছা, আমরা এভাবে নোটেশনটা ঠিক করে নি, দেখো যে এই জিনিসটাকে আমরা গামা ইনভার্স বলবো সব সময় যদি এই ভেলোসিটিটা টাইমের ফাংশন হয়ে যায়, সেক্ষেত্রে করসপন্ডিং গামাটাকে আমি গামা অফ টি করে লিখবো। ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, করসপন্ডিং গামাটাকে জাস্ট গামা লিখবো। এটা মনে থাকবে? এটা জাস্ট আমরা এই নোটেশনটা ফলো করি, কারণ বুঝতেই পারছো গামা ইনভার্সটা সবসময় এই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার যেহেতু আমরা ইনফিনিটেসিমালের জন্য করছি, দিস ভি ক্যান বি এ ফাংশন অফ টাইম, ইট মে বি এ কনস্ট্যান্ট অলসো, ডিপেন্ডিং অন ইনার্শিয়াল মোশন দেখছি না নন ইনার্শিয়াল মোশন দেখছি। আমি সবসময় এই সুযোগটা হাতে রাখতে চাইছি যে পার্টিকেলের মোশনটা নন ইনার্শিয়ালও হতে পারে, এটা রেখে আমি থিওরিটা ডেভেলপ করতে চাই। আচ্ছা, তাহলে আমরা গামা অফ টি বলবো। আমি এখানে আর টি জি লিখছি না, কারণ এখানে যা করছি এখানে টি এর মানে টি এর ফাংশন হলেও কাজ করবে, না হলেও কোনো অসুবিধা নেই, এরকম একটা গামা হলো। তাহলে ডিটাও হচ্ছে গামা ইনভার্স ডিটি। তার মানে ডিটি ডিটাও এই জিনিসটা, এইটা কত? দিস ইমপ্লাইজ ডিটি ডিটাও এটা হচ্ছে গামা, টি এর ফাংশন হোক না হোক হোয়াট এভার। তাহলে আমি এখান থেকে পাচ্ছি গামা সি। ইউ জিরোটা গামা সি বেরোচ্ছে। সেরকম ইউআই, ইউ1 ইউ2 ইউ3 কে একটু বুদ্ধিমান হলে ইউআই দিয়ে লিখবো। ডেফিনেশন কি? ডিএক্স আই ডিটাও। খেয়াল করো আমি কিন্তু ডেফিনেশনটা এমন দিয়েছি যেটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট। কেন? ডিএক্স আলফাটা টু বিগিন উইথ কন্ট্রাভেরিয়েন্ট ছিল, আর ডিটাউটা কি দেখলাম? ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি, মানে স্পেশাল রিলেটিভিটির কন্টেক্সটে স্কেলার বলে ভাবতে পারো, আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে ডিটাউটা যদি স্কেলার হয়, তাহলে এই জিনিসটা ওভারঅল একটা কন্ট্রাভেরিয়েন্ট ফোর ভেলোসিটি ভেক্টর হচ্ছে, তাই না? কন্ট্রাভেরিয়েন্ট বাই ডেফিনেশন। এই দেখো, বাই ডেফিনেশন কন্ট্রাভেরিয়েন্ট মানে কোভেরিয়েন্ট কম্পোনেন্ট লেখা যাবে না তা নয়, আমি সবসময় ওই ইটা আলফা বিটা দিয়ে ওটাকে নামাতে পারি। দেখো, আমি যদি চাই ইটা আলফা বিটা ইউ আলফা, এটা করলে আমাকে ইউ বিটা পাওয়া যাবে, লোয়ারিং দ্য ইন্ডেক্স। কিন্তু টু বিগিন উইথ ডেফিনেশনটা আমি এমন ভাবে নিয়েছি যেটা একটা কি, দেখো ডিএক্স আলফাটা ন্যাচারালি কন্ট্রাভেরিয়েন্ট। ডিএক্স আলফাটা তো লোয়ার কেস লেখা যায়, তুমি চাইলে ইটা মিউ দিয়ে ডিএক্স আলফাকেও তো লোয়ার কেস ডিএক্স বিটা লিখতে পারো, কিন্তু দ্যাট ইজ নট দ্য পয়েন্ট। কথাটা হচ্ছে ন্যাচারালি ডিএক্স আলফা ট্রান্সফরমেশনটা কন্ট্রাভেরিয়েন্টের মতো, সেই জন্য আমরা ওটাকে কন্ট্রাভেরিয়েন্ট বলে লিখি। এবার তাকে একটা স্কেলার দিয়ে ভাগ করছি বা ডেরিভেটিভ করছি যাই বলো, তাহলে সেটাতে তোমার একটা ন্যাচারালি কন্ট্রাভেরিয়েন্ট কোয়ান্টিটি আসছে। কন্ট্রাভেরিয়েন্টের জিরোথ কম্পোনেন্ট এই গামা সি বেরোলো, আর আইএথ কম্পোনেন্ট দেখি ইউআইটা হচ্ছে ডিএক্সআই ডিটাউ। ডিএক্সআই ডিটাউকে দেখো আমি ডিএক্সআই ডিটি ইন্টু ডিটি ডিটাউ লিখতে পারি। ডিটি ডিটাউকে আগেই গামা বলে ঠিক করা হয়েছে। আর ডিএক্সআই ডিটিটা কি? ডিএক্সআই ডিটি হচ্ছে আমার পাতি ভেলোসিটি, ভেলোসিটি ভেক্টরের 1 2 3 কম্পোনেন্ট। ইনফ্যাক্ট এখানে এরকম একটা অদ্ভুত, আচ্ছা একটা এক সেকেন্ড, একটা জিনিস একটুখানি এখানে ক্লারিফাই করি, এরকম লিখি। এবার দেখো এটা আমি কি করলাম, হঠাৎ করে কন্ট্রাভেরিয়েন্ট হয়ে গেল, কি কোভেরিয়েন্ট হয়ে গেল কি করে? কোভেরিয়েন্ট হয়ে যায়নি। যখন আমি একটা দেখো ভেক্টরের গায়ে ড্যাশ মানে কি বলে ব্র্যাকেট দিয়ে তলায় আই লিখলাম, আমি জাস্ট ভেক্টরের 1 2 আর 3 নম্বর কম্পোনেন্ট বলছি। ওটা একটা 3 ভেক্টরের 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বর কম্পোনেন্ট, ওর সাথে কন্ট্রা বা কোভেরিয়েন্টের অ্যাজ সাচ সম্পর্ক নেই। হ্যাঁ স্যার। দেখো আরেকবার বলছি, ভেলোসিটি ভেক্টর 3 ডিমেনশনে ধরো একটা 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস ধরো কি বলবো সে 13 কে ক্যাপ, এই জিনিসটার 3টে কম্পোনেন্ট 3 2 আর 13, এইটাকে কিন্তু আমি কন্ট্রাভেরিয়েন্ট না কোভেরিয়েন্ট এই কথাটা অ্যাজ মানে নেই, কারণ তুমি তো বলছোই 3 ডিমেনশনে, 3 ডিমেনশনে আবার কন্ট্রা কো কি একই তো আসবে। কন্ট্রা আর কোভেরিয়েন্টে কখন পার্থক্য হয়? যখন তুমি 4 ডিমেনশনাল স্পেস টাইমে একটা 4 ভেক্টর ডিফাইন করতে চাও। সেটা করার সময় আমি কি বলছি যে ইউআই আপার কেস কন্ট্রাভেরিয়েন্ট 4 ভেক্টর ইউ আলফা যেটা নিয়েছিলাম, এই যে ইউ আলফা যেটা দিয়েছিলাম, তার আইএথ কম্পোনেন্ট আমি কিরম পেলাম? ডিএক্সআই ডিটাউ, যেটা পেলাম ডিএক্সআই ডিটি ডিটি ডিটাউ। এবার ডিএক্সআই ডিটি এই যে জিনিসটা, ডিএক্সআই ডিটিটা কি? ডিএক্সআই এর মানে কি? ডিএক্সআই মানে হচ্ছে এক্স ভেক্টর তার ডিফারেন্সিয়াল, তাকে তুমি ডিটি দিয়ে ডেরিভেটিভ করেছো। এবার এক্সটাকে কন্ট্রাভেরিয়েন্ট বলবে না কোভেরিয়েন্ট বলবে? এটা হচ্ছে আমাদের ন্যাচারালি কন্ট্রাভেরিয়েন্ট হচ্ছে কখন? যখন 4 ডিমেনশনাল স্পেস টাইম করছে তখন। এক্সআই 3 ডিমেনশনাল ভেক্টরটার কিন্তু কন্ট্রাভেরিয়েন্ট কথাটা সে অর্থে কোনো মানে হয় না, কিন্তু
আমি কি বলছি, এই যে এক্স ভেক্টর তার 1, 2 আর 3 নম্বর কম্পোনেন্ট, এটা হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য 3-dimensional ভেক্টর এক্স, তার কম্পোনেন্টস এরা, যাদেরকে আমি এরকম একটা নোটেশন দিয়ে লিখছি। এই কম্পোনেন্ট গুলোর 1, 2 আর 3 নম্বর কম্পোনেন্টকে আমি এই ডিএক্সআই আপার কেস দিয়ে লিখবো, এটা বাই ডেফিনেশন ঠিক করলাম। এইটাকে আমি বললাম আমি বাই ডেফিনেশন এটাকে এক্সআই লিখবো। বুঝতে পারলে পার্থক্যটা? বলবো একটা হচ্ছে এক্স ভেক্টর, তার 1, 2, 3 কম্পোনেন্ট। আমি বলছি লেট আস ডিফাইন দিস অ্যাজ দ্য 3 স্পেস কম্পোনেন্টস অফ দ্য 4 ভেক্টর এক্স মিউ। শুধু শুধু স্যার এরকম ই করে লাভ মানে এটা শুধু শুধু নয়, দেখো এই এই এক্স ভেক্টরের যে 3টে কম্পোনেন্ট 1, 2, 3, সেগুলোকে আমি এক্সআই আপার কেস লেখাটা তো আমার চয়েস। আমি তো এটাকে ইচ্ছা করলে লোয়ার কেস বলেও ডিফাইন করতে পারতাম। এই চয়েসটা তো আরবিট্রারি। আমি কি বলছি, দিস এই এক্সআই আপার কেস বলে কাদেরকে লিখলাম? এক্স ভেক্টরের 1, 2, 3 কম্পোনেন্টকে আমি বাই চয়েস বললাম এরা হচ্ছে এই এক্স মিউর যে প্রথম 3টে স্পেশাল কম্পোনেন্ট, তাদের সঙ্গে আমি কি আইডেন্টিফাই করব। স্যার একটু নিচে আচ্ছা, নামান। আচ্ছা, আর প্রথমটা x0 হবে আর কি তাহলে। এক্স জিরো হবে, হ্যাঁ এক্স জিরোটাও তাই। এই যে দেখো, এই ধরো এই জিনিসটা ভাবো, এই যে সিটি হচ্ছে x0, কেন সিটি, কেন x0 লোয়ার কেস নয়? কোনো কারণ নেই, আরবিট্রারি ডেফিনেশন, দিস ইজ হাউ আই ডিফাইন। এইটা আমার ডেফিনেশন, আমি এটাও ডেফিনেশন দিতে পারতাম, দিইনি, আমার চয়েস। স্যার উপরে তো আমরা ডিএক্স 0 লিখেছিলাম, কি লিখলাম? লিখেছিলে? ডিএক্স আই লিখলাম স্যার। নিচে নিচে দাঁড়াও বাবা, তুমি দুটোকে গুলিয়ে ফেলো না। u0 হচ্ছে dx0 dটাউ, সেটা সিডিটি। এই দেখো, এই যে dx0 এর জায়গায় আমি সিডিটি লিখেছি। কি করে লিখেছি? এটা আমার ডেফিনেশন বলে আমি এরকম একটা ডিফাইন করে নিয়েছি যে লেট আস সে সিটি। এটা আমি আমার পজিশন ভেক্টরকে কিভাবে এক্স মিউকে কিভাবে ডিফাইন করেছি, আমি বলেছি তার 0th কম্পোনেন্ট x0, তাকে আমি সিটির সঙ্গে আইডেন্টিফাই করে নিলাম। দেখো আমি ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে বলছি, ওই ডেফিনেশন সিম্বল দিয়ে বলছি, দিস ডেফিনেশন সিম্বল। আর এক্সআই গুলোকে, এই যে এক্স মিউর x0 আর 3টে স্পেশাল এক্সআই কম্পোনেন্টকে আমি এক্স ভেক্টরের 1, 2 আর 3 নম্বর কম্পোনেন্টের সঙ্গে আইডেন্টিফাই করে নিলাম। এটা আমি এরকমও বলতে পারতাম যে না, আমি এই ডেফিনেশনটা না নিয়ে আমি উল্টোটা বলবো, যে আমি এক্স মিউ লোয়ার কেস বলে একটা ডিফাইন করব, যার মধ্যে x0 আসবে যাকে আমি সিটি বলবো, আর এক্সআই আসবে যাকে আমি এক্স ভেক্টরের 1, 2 আর 3 কম্পোনেন্ট বলবো। এটাও আমি ডেফিনেশন দিতে পারতাম, এটা আমি দিইনি, বাই চয়েস। এই ডেফিনেশনটা কিন্তু আরবিট্রারি। এটা আমরা এইটা না নিয়ে আমরা এইটা নিই, যাতে তোমরা যেভাবে যেভাবে 3-dimensional ইকুয়েশন গুলো, ভেক্টর ইকুয়েশন গুলোকে চেনো, যেরকম যেরকম সিম্বল দিয়ে তোমাদের কাছে চেনা ইকুয়েশন গুলো আছে, নিউটনস ল বলো বা ইলেকট্রোডাইনামিক্স এর লস যেরকম ভাবে তোমরা চেনো, সেই সিম্বল অনুযায়ী, সেই সাইন কনভেনশন ওয়াইজ যেন আসে, সেটা যাতে আসে তার জন্য এরকম ভাবে নেওয়া হয়েছে। এটা তোমরা ইলেকট্রোডাইনামিক্স এর দিকে যখন এগিয়ে যাবো তখন বুঝতে পারবে। দেখো, আমি যখন বলবো যে এ মিউ 4 ভেক্টর, সেটা আমি বলবো হচ্ছে কি, এটা হচ্ছে ফাই আর এ ভেক্টরের মাইনাস কম্পোনেন্ট গুলো। তার মানে কি, আমি আসলে কি ডিফাইন করেছি, এম ইউ আপার কেসটাকে আমি A0টাকে আমি এই এক সেকেন্ড, এম ইউ আপার কেস বলতে আমি A0 কে ডিফাইন করেছি স্কেলার পোটেনশিয়াল, ইলেকট্রোস্ট্যাটিক স্কেলার পোটেনশিয়ালের সাথে, আর এ আই গুলোকে ডিফাইন করেছি আমি এ ভেক্টরের সাথে, ওই যে তোমাদের ভেক্টর পোটেনশিয়াল। এইটা নিয়ে এইভাবে আমি ডেফিনেশনটা নিয়ে যদি এগোই, তাহলে বুঝতেই পারছো যখন লোয়ার কেস লিখবো স্পেস কম্পোনেন্টের আগে মাইনাস আসবে, কারণ আমাদের কি আছে, ইটা আইজে হচ্ছে মাইনাস ডেল্টা আইজে। তাহলে এবার তোমরা ইলেকট্রোডাইনামিক্স করার সময় দেখতে পাবে যে আমরা এইটাকে, এই ডেফিনেশনটা ব্যবহার করেছি বলে আমরা এমইউ লোয়ার কেসটাকে এটা পাচ্ছি, এবং এই ডেফিনেশন ধরে এগোলে আমরা আমরা যা ইলেকট্রোডাইনামিক্স থেকে এই যে ভেক্টর ফর্মে, এই টেনজার ফর্মে করে যা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বার করব, তোমরা যে চেনা ফর্মে মানে ভেক্টর ফর্মে ইলেকট্রোম্যাগনেটিক থিওরিকে চেনো, তার সঙ্গে সমস্ত সিম্বল টিম্বল শুধু মিলে আসবে। আমরা যদি উল্টো ডেফিনেশনটা নিতাম, এখানে যদি আমি এটাতে মাইনাস আনি প্লাস বলে ডিফাইন করতাম, করতেই পারতাম, সেক্ষেত্রে আমার এখানে মাইনাস বলে ডিফাইন করতে হতো, সেটা দিয়েও ইলেকট্রোডাইনামিক্স করতে কোনো বাধা নেই। কিন্তু তাতে কি হবে, তুমি ইলেকট্রোডাইনামিক্স এর থিওরি গুলোতে যেখানে যেখানে যে ফর্মুলাতে এ ভেক্টরের আগে প্লাস চিহ্ন দেখেছো, সেখানে সাইনটা উল্টো আসবে। দিস ইজ আ চয়েস। যেমন ইলেকট্রনের চার্জটা কেন নেগেটিভ ইজ আ চয়েস, দিস ইজ অলসো আ চয়েস। বুঝতে পারলে?
এইটা তাহলে গামা এরকম এলো, ঠিক আছে? তাহলে এরপর থেকে আমি আর তো তোমার মানে এটা যদি একবার বুঝে যাও তারপরে আর আমার বেশি মাথা ঘামানোর দরকার নেই। আমি জাস্ট কি বলবো, আমি বলবো ইউ আলফা 4 ভেক্টর, যেটা ডেফিনেশন হচ্ছে ডিএক্স আলফা ডি টাউ, তার থেকে আমার দুটো 3 পিস জিনিস কি আসবে, একটা হচ্ছে গামা সি আসবে আর গামা ভি ভেক্টর আসবে। আমি এরকম ভাবে লিখে দেবো, এটা দিয়ে বুঝে যাবো কি বলছি। কারণ কি কন্ট্রাভেরিয়েন্ট লিখেছি, কন্ট্রাভেরিয়েন্ট লিখেছি মানে ন্যাচারালি ভি এর 1 2 3 কম্পোনেন্ট গুলো জাস্ট কন্ট্রাভেরিয়েন্টের সাথে সমান এভাবে তো আমি ডিফাইন করে নিলাম, তাই না? এই যে 1 2 3 গুলো কন্ট্রাভেরিয়েন্ট আপার কেসের সঙ্গে সমান, জাস্ট এভাবে ডিফাইন করা আছে। কাজেই আমি এখানে জাস্ট গামা ভি লিখে দেবো। 4 ভেক্টরের 4টে কম্পোনেন্ট এই আসছে, বোঝা যাচ্ছে? এবার দেখো একটা কোয়ান্টিটি যদি আমরা ইউ আলফা এরকম একটা জিনিস করি, ইউ আলফা মানে কি এটা তোমরা জানো আশা করি, এটা হচ্ছে ইটা আলফা বিটা ইউ আলফা ইউ বিটা। এই জিনিসটাতেই তুমি যদি এইটার সঙ্গে এই ইউ বিটাটাকে একসাথে করে ধরো, তাহলে বিটা বিটা কন্ট্রাকশনে দেখো, বিটা বিটা কন্ট্রাকশনে ওই ইউ লোয়ার কেস আলফা তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ ইনফ্যাক্ট এটা একটু বিশ্রীভাবে লেখা হলো, এই জিনিসটা যেটাকে আমি একসাথে গোল্লা পাকালাম সেটার নাম হচ্ছে ইউ আলফা লোয়ার কেস, সেটাই এখানে আছে। আচ্ছা এটাকে ভাঙি, দেখা যাক কি হয়। ইউ আলফাকে যদি ভাঙো তাহলে কি আসবে, ভাঙলে ইউ জিরো প্লাস ইউআই, জাস্ট ভাঙছি তো 1 1 2 2 3 3 আর 0 হ্যাঁ 0। হ্যাঁ এবার তোমরা জানো রেজিং লোয়ারিং এর জেনারেল রিলেটিভিটিতে স্ট্যান্ডার্ড কায়দা কি, আমরা যে সিম্বল নোট, আমরা যে প্লাস মাইনাস 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 করেছি, আমাদের ইটা মিউ নিউটা কিরকম, +1 তারপরে -1 -1 -1 ডায়াগোনাল গুলো লিখেছি। তার মানে কি জিরো কম্পোনেন্টটাকে উপরে তুলতে কোনো সাইনের ঝামেলা আসবে না, তাহলে ইউ জিরো স্কোয়ার হয়ে যাবে। এই আই কম্পোনেন্টটাকে উপরে তুলতে গেলে কি আমার একটা মাইনাস আসবে, তাহলে ইউআই এর এরকম আসবে। আচ্ছা এবার এইটা করলে কত হবে, আমি বলছি এটা করলে একটা হয় সি স্কোয়ার না 1 এরকম কিছু একটা, সি কে 1 ধরলে 1 আসবে আর সি কে 1 না ধরলে এটা সি স্কোয়ার আসবে। এটা করে দেখা যাক কেন আসবে। এটা একটা করা যায় হচ্ছে, আমরা এখানে যেহেতু ভ্যালু গুলো জানি, বোকা পদ্ধতি হচ্ছে দেখো ইউ জিরো আর ইউআই আমরা চেহারা জানি, কাজেই বসিয়ে দিয়ে ধারে ধারে করে ক্যালকুলেট করলে আসবে সি স্কোয়ার। করে দেখো, এটা আমার করার কিছু নেই, এটা এইচডব্লিউ মানে ছোটবেলায় জানা যায় না যে সাবস্টিটিউট ফর v0 sorry u0 and ui and চেক করে দেখো যে হয় কিনা। এই জিনিসটা করে দেখো, মানে কি এখানে আমরা কি করতে হবে, u0 এর জায়গায় আমাকে গামা সি স্কোয়ার লিখতে হবে আর ইউআই এর জায়গায় গামা ভি স্কোয়ার লিখতে হবে। এবার তারপর তুমি করে দেখো, এটা খুব ট্রিভিয়াল, এটা বসালেই হয়ে যাবে, ঠিক আছে? ওই গামার জায়গায় বসিয়ে নিতে হবে v-1 - স্কোয়ার হ্যাঁ কেন ওসব করলে এসে যাবে। আচ্ছা এবার সেটা না করে একটা ভদ্রলোকের পদ্ধতি দেখো, এটা হচ্ছে ব্রুট ফোর্স, তুমি বসিয়ে দিয়ে কষে দেখছো, সেটা কোনো অসুবিধা নেই। এবার অন্য একটা ভাবে দেখো, ইউ আলফা এই জিনিসটাকে, ইউ আলফা মানে কি ডিএক্স আলফা ইটাও, ইউ আলফা লোয়ার কেসটাকে ওভাবে লিখতে পারো তুমি হচ্ছে ডিএক্স আলফা ডিটাও এরকম। বুঝতেই পারছো ওপরেরটা কাইন্ড অফ এরকম একটা জিনিস যে ডিএক্স আলফা আর নিচে হচ্ছে ডিটাও স্কোয়ার। ডিএক্স আলফা ইজ নাথিং বাট ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা। কাজে এটা হচ্ছে আসলে কি ডি স্কোয়ারটা ওপরটা আর নিচে ডিটাও স্কোয়ার আছে। তুমি যদি সি কে 1 না ধরো তাহলে তো ওখানে এটা সি স্কোয়ার আসবে, কারণ কি ডি স্কোয়ারটাই তো সি স্কোয়ার ডিটাও স্কোয়ার, স্যার তাই আপনি না? জাস্ট উপর উপর গুণ করে দিলেন ওরম ভাবে। হ্যাঁ একদম অসভ্যের মতো। মানে মানে তুমি দেখো ইউ আলফার ডেফিনেশনটা যেহেতু একটা ডেরিভেটিভ, কাজে তুমি সবসময় ওটাকে ওই ডেল্টা এক্স আলফা গোয়িং লিমিট ফিমিট এসব বলতে পারো, করে আলটিমেটলি ব্যাপারটা এই দাঁড়াবে আর কি। মানে এটাকে তুমি রিগোরাস ভাবে বলতে গেলে তুমি এরকম ভাবে বলবে যে ধরো সে ইউ আলফা, আমি এভাবে ভেঙে লিখি তাহলে সুবিধা হবে, এটা ইউ আলফা ইউ বিটা, তারপরে তারপরের লাইন আমি কি বলবো, ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিটাউ ডিএক্স বিটা ডিটাউ। এবার আমি তারপরের লাইনে আমি সোজা লিখবো ডিএস ডিটাউ স্কোয়ার, এটা লেখা যায়। এখানে কি করলাম, আমি মাঝখানে এক গাদা ক্যালকুলাসের যে রিগোরাস ম্যাথমেটিক্স এর স্টেপ, ওই তুমি ডেল্টা এক্স করে লেখা, তারপর তার লিমিট নেওয়া, ডেল্টা টাউ এর স্মল লিমিট নেওয়া, এইসব ব্যাপারগুলোকে স্টেপ জাম্প করে শর্টান গিয়ে রেজাল্টটা লিখলাম এবং এখান থেকে এটাকে সি স্কোয়ার লিখবো। এটা ফিজিক্সে আমরা এই ধরনের বদমাইশি হামেশাই করে থাকি, তাই না?
আমি কি সবসময় লিমিট নেবো, টেন্ডিং টু সব লিখবো না? তাহলে আমরা এইটা পেলাম, তার মানে আমরা এখান থেকে রেজাল্টটা কি পেলাম? রেজাল্ট যেটা পেলাম সেটা ইউ আলফা হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, এটা ভয়ঙ্কর ইম্পর্টেন্ট রেজাল্ট। এই রেজাল্টটার মানে কি দেখো, কেন এরকম একটা পেলো, এটা কি পাওয়া গেল? দেখো, যে ইউ এর যে ডেফিনেশন ছিল, ইউ আলফার যে ডেফিনেশন, সেই ডেফিনেশন থেকে এগিয়ে আর যা স্পেশাল রিলেটিভিটির এই নিয়মটা মেনে যে ডি স্কোয়ারটা হচ্ছে সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার, যেটা সবসময় হবে, তুমি জাস্ট সেইখান থেকে কাইনামেটিক্যালি এইরকম একটা কনস্ট্যান্ট রিলেশন পেয়ে গেলে। এটা কি? এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট রিলেশন। স্যার এমনি আমরা কি বার করতে চাইছি? এইটাই বার করতে, জাস্ট এটা যা ডেফিনেশন ছিল সেখান থেকে এগিয়ে দেখালাম যে দেখো এরকম একটা জিনিস বেরোচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এই দেখো ইউ আলফা, এটা কি? একটা পার্টিকেলের ফোর ভেলোসিটি। সেই ফোর ভেলোসিটির আমরা যে ডেফিনেশন ব্যবহার করেছি, যা ডেফিনেশন দিয়েছি, সেটা নিয়ে যদি আমরা এগোই এবং লরেন্স ট্রান্সফরমেশন, স্পেশাল রিলেটিভিটি, তার যে স্ট্যান্ডার্ড যে ইনভেরিয়েন্স অফ স্পেস টাইম ইন্টারভাল, যেটা থেকে এই ব্যাপারটা আসছে, যে ডি স্কোয়ারটা হচ্ছে সি স্কোয়ার ডি টাউ স্কোয়ার, এইটা যদি মানি, যেটা যেটা স্পেশাল রিলেটিভিটিতে সবসময় চলবে, তাহলে দেখা যাচ্ছে যে কোনো ভেলোসিটি ফোর ভেক্টর এই নিয়মটা মেনে চলতে হবে তাকে। সেটা যেমন পার্টিকেলেরই হোক, ফ্রি পার্টিকেলের ভেলোসিটি ফোর ভেক্টরকেও এটা মানতে হবে, চার্জ পার্টিকেলের ম্যাগনেটিক ফিল্ড তার ভেলোসিটি ফোর ভেক্টরকেও এটা মানতে হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যদি মোশন হয় তার ফোর ভেলোসিটি ভেক্টরকেও এটা মানতে হবে। কারো ফোর ভেলোসিটি একদম। ভেক্টর এই নিয়মটাকে উল্লঙ্ঘন করতে পারবে না, যেমনই তার ডায়নামিক্স হোক না কেন। দেখো, নর্মালি একটা পার্টিকেলের ভেলোসিটি কখন কোথায় কত হবে সেটা তো তার ইকুয়েশন অফ মোশন থেকে ঠিক হয়। মেকানিক্সে তো তাই পড়েছি, হ্যাঁ, তাই তো? এই যে মেকানিক্সে এই যে কথাটা পড়েছি তার মধ্যে কোনো ভুল নেই, সেটা ঠিকই পড়েছি। কিন্তু সেটা হচ্ছে থ্রি ভেলোসিটি ভেক্টর, তিনটে ভেলোসিটির কম্পোনেন্ট। তারা আরবিট্রারিলি যেমন খুশি V1 V2 আর V3 ডিপেন্ডিং অন কিরকম তার উপর ফোর্স দিচ্ছি না দিচ্ছি, কিরকম তার ইকুয়েশন অফ মোশন হচ্ছে, ওয়ান ডিমেনশনাল প্রবলেম না টু ডিমেনশনাল না থ্রি ডিমেনশনাল, রোটেশন হচ্ছে না ভলিবল খেলছে, তার উপর ডিপেন্ড করে ভেলোসিটির যে তিনটে কম্পোনেন্ট তারা নিজেরা খুশি মতো চেঞ্জ হতে পারে। Vx এর যা ভ্যালু হবে বা Vy এর যা ভ্যালু হবে তারা মিলে Vz এর ভ্যালুটাকে ঠিক করে দেবে না, তাই তো? Vx Vy Vz উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তারা যেমন খুশি ভ্যালু হতে পারে। অবভিয়াসলি মানে পুরো জিনিসটা লাইটের স্পিডের থেকে কম থাকবে, কিন্তু Vx Vy Vz যা খুশি হতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। ভেলোসিটি কম্পোনেন্ট গুলো যা খুশি হতে পারে। কিন্তু এই রিলেটিভিটিতে দেখলাম ফোর ভেলোসিটির যে চারটে কম্পোনেন্ট, ফোর ভেলোসিটি মানে চারটে কম্পোনেন্ট, V0 মানে সরি U0 U1 U2 U3, এই চারটে কম্পোনেন্ট নিয়ে তুমি একটা রিলেশন পাচ্ছ, এবং যেটা কোনো পার্টিকুলার কোনো টাইপ অফ পার্টিকেল, ফ্রি পার্টিকেল কি পার্টিকেল ইন এ বক্স কি পার্টিকেল ইন হাইড্রোজেন অ্যাটম বা এরকম ধরনের কোনো স্পেসিফিক সিস্টেমের জন্য না, ফোর ভেলোসিটির বাই ডেফিনেশন এই রিলেশনটা তাকে মানতে হবে। মানে এটা হচ্ছে একটা কাইনামেটিক্যাল রিলেশন, তাই না? এই যে ধরো তোমার যেমনই ভেলোসিটি হোক, v ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এটা তো সবাইকেই মানতে হবে। বা এ স্কোয়ার হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, এটা তো সবাইকেই মানতে হবে। এটা কি পার্টিকেলের ডায়নামিক্স এর উপর ডিপেন্ড করে? তোমরা না। কাইনামেটিক্স আর ডায়নামিক্স এর পার্থক্য জানো তো? কাইনামেটিক্স মানে হচ্ছে ডেফিনেশন অফ তোমার অ্যাক্সেলারেশন, ডেফিনেশন অফ পজিশন, ডেফিনেশন অফ ভেলোসিটি, এইগুলোর জাস্ট ডেফিনেশন, মেয়ার ডেফিনেশন থেকে যে রিলেশন গুলো আসে, এই যেগুলো বললাম যে ভি হচ্ছে ইউ প্লাস এফ টি বা এস হচ্ছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ক্লাস 9-এ যেগুলো পড়তাম, কাইনামেটিক্যাল রিলেশন কতগুলো মনে আছে তো? যে ফোর ভেলোসিটির এই যে জিনিসটা, এইটা দেখো যে তুমি যেমনই তোমার ডায়নামিক্স হোক না কেন পার্টিকেলের, মানে ফোর ডিমেনশনাল স্পেস টাইমেও তো পার্টিকুলার ডায়নামিক্স হবে, যেটা আমরা করবো, রিলেটিভিস্টিক ডায়নামিক্স তো করবো। সেই রিলেটিভিস্টিক ডায়নামিক্সে এই ফোর ভেলোসিটি গুলো এমন ভাবে তাদের কম্পোনেন্টস আসবে, এই যে U0 U1 U2 U3, এরা এমন ভাবে আসবে যে কোনো ডায়নামিক্সই হোক না কেন, যাতে তারা মিলে যে ইউ আলফা তৈরি করবে, সেই ইউ আলফা যেন এই এই যে সবুজ রঙের কন্ডিশনটাকে মেনে চলে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা কাইনামেটিক্যাল কনস্ট্যান্ট। আচ্ছা, তোমরা এই যে রিলেশনটা বেরোলো ইউ আলফা, এটাকে যদি ভেঙে ভেলোসিটি মানে থ্রি ভেলোসিটির টার্মসে লেখো, তাহলে কিরকম দাঁড়ায় দেখো তো? বুঝতে পারছো কি বলছি? এই যে দেখো ইউ আলফা আছে, এই এটা থেকে ইউ আলফার মধ্যে চারটে কম্পোনেন্ট আছে, তাহলে চারটে কম্পোনেন্ট দিয়ে তুমি একটা ইকুয়েশন লিখেছো, তার মানে একটা কম্পোনেন্টকে বাকিগুলোর টার্মসে লেখা যাবে। এই যে ইউ এর যে চারটে কম্পোনেন্ট U0 U1 U2 U3, এই কম্পোনেন্ট গুলো দিয়ে এই যে U0 আর U1 U2 U3, এই চার পিস কম্পোনেন্ট দিয়ে তো এই ওপরের ইকুয়েশনটা লেখা হলো। এই ইকুয়েশনটাতে তুমি যদি চাও U0টাকে অ্যাজ এ ফাংশন অফ U1 U2 U3 লিখতে পারার কথা,
বা যে কোনো একটাকে বাকি তিনটের ফাংশন হিসেবে লিখতে পারার কথা। কারণ একটা রিলেশন আর চারটে কোয়ান্টিটি দিয়ে একটা রিলেশন দেওয়া আছে, তাহলে চারটের একটাকে বাকিগুলোর টার্মসে ডিটারমিন করা যাবে তো। হ্যাঁ স্যার লেখা যাবে। তাহলে তোমরা সেটা দেখো যে U0 একটা এক্সপ্রেশন এখান থেকে বার করতে পারো কিনা, আর U1 U2 U3 মানে ইন জেনারেল UI এর একটা এক্সপ্রেশন বার করতে পারো কিনা। দরকার হলে তোমরা সেখানে দরকার হলে এদিকে V এর টার্মস, ইনফ্যাক্ট দেখো ভালোভাবে কি আসলে এই 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 যে জিনিসটার মধ্যে একটা জিনিস বোঝো আসলে কি হচ্ছে, যে আমরা একটা এই যে V এর তো তিনটে কম্পোনেন্ট ছিল, VI হচ্ছে তিনটে জিনিস, তাই তো? তার মানে আসলে কিন্তু তিনটে ইন্ডিপেন্ডেন্ট জিনিসই আছে। এবার এই যে গামা সি আর গামা ভি, যেটা থেকে তোমার এই যে ইউ আলফা গুলো বেরিয়েছে, মানে যেগুলো হচ্ছে ইউ আলফার কম্পোনেন্ট, তার মধ্যে দেখো গামার মধ্যেও সেই ভেলোসিটি ভি এরই ম্যাগনিটিউড বসে রয়েছে, আর এখানেও ভেলোসিটিটাই রয়েছে, আর সি তো হচ্ছে একটা কনস্ট্যান্ট। তার মানে আসলে ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি সেই 3 ভেলোসিটির 1 2 3 কম্পোনেন্ট গুলোই কিন্তু রয়েছে। তার ফলে তুমি 4 ভেলোসিটি ডিফাইন করেছো বটে, কিন্তু নতুন আরেকটা থার্ড, মানে নতুন একটা ফোর্থ নতুন ইন্ডিপেন্ডেন্ট নাম্বার তো সিস্টেমটার মধ্যে আসেনি। হ্যাঁ গো, তোমরা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার, নাকি? ঠিক আছে। আচ্ছা, anyway, তা এই জিনিসটা তোমরা নিজেরা একটুখানি বার করার চেষ্টা করো। কি বললাম স্যার কথাটা? এরকম একটা জিনিস বের হলো, এটা বলবো? হ্যাঁ কি? না, ওটা বের করলাম, এরকম একটা বের হলো যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার সি স্কোয়ার মাইনাস গামা ইন্টু ভি ডট ভি। না না না, সেইটা কিছু না তো, সেইটার কথা বলছি না, সেটা তো আমি উপরে লিখেছিলাম। এই দেখো এইটা বলছো, গামা স্কোয়ার সি স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার ভি স্কোয়ার। স্যার ওটাই তো ঘুরে ফিরে চলে এলো, না মানে ওইটা আনলে হবে এখান থেকে। না। না না দেখো, ওইটা তো তুমি জাস্ট ওর গামা সি গামা ভি বসিয়ে দিচ্ছ, সেটা করার কথা বলছি না। আমি বলছি জিনিসটা ভালো করে বোঝো। তুমি তো সেখানে U0 ইউ সবই বসিয়ে দিলে, সেটা বসিয়ে দিলে তো ওরমই আসবে, ওটা তো আইডেন্টিটি, ওটা তো কোনো সময় আসবে, ওটার কথা হচ্ছে না। তাহলে গামা স্কোয়ার ইউ জিরো স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস গামা দেখো স্কোয়ার আচ্ছা, ইউ ওয়ান স্কোয়ার। তোমাকে- হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও। তোমরা যেটা বার করার চেষ্টা করো সেটা হচ্ছে U0 ইকুয়াল টু কি বেরোচ্ছে, ওই রিলেশনটা থেকে তুমি U0টাকে রেখে দাও। এই যে ইউ আলফা ধরো, সেটার মধ্যে থেকে ভেঙে তুমি U0 স্কোয়ারটা রেখে দাও, মাইনাস গামা স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার বেরিয়েছে তো। এবার তুমি U0 অ্যাজ এ ফাংশন অফ দিস লেফট ওভার কোয়ান্টিটিস এটা বার করার চেষ্টা করো কি হয়, বুঝতে পারলে? সিমিলারলি হ্যাঁ আবার স্যার। তুমি একটা রিলেশনে এই টাকে রেখে দাও, এই যে UI স্কোয়ার, যেটাকে এই যে গামা স্কোয়ার ভি স্কোয়ার লিখেছি, এই UI স্কোয়ার এটাকে রেখে দাও। এটা রেখে দিয়ে দেখো অ্যাজ এ ফাংশন অফ U0 অ্যান্ড ভি কি বেরোচ্ছে। হ্যাঁ স্যার, এরকম বুঝতে একটা কিছু। পেরেছি। মানে হ্যাঁ, এইটা তোমরা দেখো প্যাডির বইতে করা আছে, প্ল্যান আউটও হয়তো থাকবে। মানে এটা খুব ভয়ঙ্কর ইম্পর্টেন্ট না, জরুরি কথাটা হচ্ছে দেখো যে মোট 4টে কোয়ান্টিটি আছে তোমার U0 এবং UI মিলে, দিজ আর 4 কোয়ান্টিটিস, বাট অ্যাকচুয়ালি দেয়ার আর 3 ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টস। 3টে V1 V2 V3 আছে, কাজে 3টে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট দিয়ে তুমি 4টে ইন্ডিপেন্ডেন্ট তো কখনো তৈরি করতে পারবে না। নিশ্চয়ই তার মধ্যে একটা কোনো না কোনো ভাবে ডিপেন্ডেন্ট হয়ে যাবে বাকিগুলোর। সেইটাই এই রিলেশনটা সিগনিফাই করছে, এই রিলেশনটা। এবার তাহলে দেখো আরেকটা, এটা তো 4 ভেক্টর হলো, সেরকম তাহলে 4 অ্যাক্সিলারেশন একটা ডিফাইন করতে পারবো। 4 অ্যাক্সিলারেশন কিরকম হবে বুঝতেই পারছো। ইউ আলফা, তুমি যেটাকে যদি ডিউ আলফা ডিটাউ করো, এটা আমাকে একটা এ আলফা দেবে, এটাকে আমি বাই ডেফিনেশন বলবো 4 অ্যাক্সিলারেশন। এটা দেখো এটা কি মানে দাঁড়াচ্ছে, এ আলফাকে তুমি যদি A0 লেখো তাহলে কি DU0 ডিটাউ। DU0 মানে কি, এটাকে সবসময় আমি DU0 ডিটি ডিটাউ করে নিতে পারি। এই ডিটাউটা অলরেডি আমি জানি গামা, আর DU0 এর মধ্যে কি আছে তাহলে ডিডিটি অফ U0 এর মধ্যে কি আছে গামা সি। তাহলে এইখান থেকে এবার দেখো, তোমার যদি গামাটা কনস্ট্যান্ট হয়, মানে ইনার্শিয়াল মোশনের জন্য যদি হতো, তাহলে আমার গামাটা এখানে বাইরে বেরিয়ে আসতো, কিন্তু এখানে সেটা বেরোবে না। কেন, মানে তাহলে এটা 0 হয়ে যেত, কারণ কি বুঝতেই পারছো যে ইনার্শিয়াল মোশন মানে তো গামা 0, সরি মানে গামা কনস্ট্যান্ট, মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, গামা কনস্ট্যান্ট মানে তো আসলে ভেলোসিটি কনস্ট্যান্ট। তাহলে তার ডিডিটি করলে 0 হবে ন্যাচারালি, কিন্তু তার মানে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সিলারেশনে 0 কম্পোনেন্ট কিছু থাকবে না। যদি সেটা না হয় তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে গামা সি আর ডি গামা ডিটাউ এরকম গোছের কিছু একটা আসছে। এটা যদি দেখে নি ঠিক করলাম কিনা, ডিডি টাউ অফ U0 সেটা ডিউ ডিটি আর হচ্ছে ডিটি ডিটাউ, ঠিক আছে। ডিউটাকে গামা সি লিখেছি, ভুল লিখিনি, ঠিক আছে। ডিটি ডিটাউকে গামা লিখেছি, হ্যাঁ মনে হচ্ছে তো ঠিকই আছে। আচ্ছা এটা একটা হলো, আর এআই স্যার গুলো নিচে টাউ হবে কি?
সরি ডি গামা ডি টাউ। না ডিটি হবে। অলরেডি তো টাউটাকে তো আমরা টিতে সরিয়েছি গামা সি করে এনে, ডিটি হবে, ডি গামা ডিটি। ঠিক, এটা হবে। ঠিক আছে, গামা সি ইন্টু ডি গামা ডিটি, এরকম একটা জিনিস আসবে। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারছো, দেখো ডি গামা ডিটির মধ্যে গামার মধ্যে আবার 1 মাইনাস সি স্কয়ার বাই সি স্কয়ার, মানে ঘুরে ফিরে ব্যাপারটাই ভেলোসিটি টাইম দিয়ে ডেরিভেটিভ করে সি অ্যাক্সিলারেশনের কিছু একটা আসবে এখান থেকে এই জিরো এক্সপ্রেশনে। আচ্ছা, এআইটাতে দেখা যাক কি দাঁড়ায়। এআইটাতে হবে হচ্ছে ডি ইউআই ডি টাউ, তার মানে এখান থেকে আসবে ডিইউআই ডিটি ডিটি ডি টাউ। এটা কত? ডিটি ডি টাউ अगेन গামা। আচ্ছা, ডিইউআই ডি টাউ মানে ডিডিটি অফ গামা ভি, এই জিনিসটা। এটাকে আর এখান থেকে ভেঙে লেখার চেষ্টা করে লাভ নেই, কারণ এখানে একবার গামার উপর ডেরিভেটিভ, একবার ভি এর উপর ডেরিভেটিভ ইত্যাদি হবে। জাস্ট এই অবস্থাতেই রেখে দাও। এটা থেকে আমাদের খুব বেশি ইনসাইট কিছু আসছে না এই রিলেশন দুটো, কিন্তু যেখান থেকে আমাদের অনেক জাস্ট আমরা করে দেখতে চাইছি যে কি হলো, কিছু একটা আসছে আর কি। এবার আমাদের এর থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, এরকম একটা জিনিস দেখা, যে ধরো আমি যদি এ আলফা ইউ আলফা এরকম একটা জিনিস কনসিডার করি, ঠিক আছে? এটা একটা অন্য জিনিস। এটা কি? এ আলফা ডেফিনেশন তো দিয়ে নিয়েছি, এই যে আপার কেস এ আলফা ডেফিনেশন হচ্ছে ডি ইউ আলফা আপার কেস ডিটাও, কাজে আমি এ আলফা লোয়ার কেসের জন্য করতে চাইছি। কারণ কি, একটা কন্ট্রাক্টেড করতে হবে তো, তাই না? এ আলফা ইউ বিটা এরকম হলে তারা টেনজার হয়ে যাবে। আমি একটা স্কেলার কোয়ান্টিটি চাইছি, এ ডট উইথ ইউ এরকম মার্কা একটা জিনিস, তাই তো? অ্যাক্সিলারেশন ফোর ভেক্টরের কোভেরিয়েন্ট কম্পোনেন্ট নিয়ে সেটাকে ভেলোসিটি ফোর ভেক্টরের কন্ট্রাভেরিয়েন্টের সাথে কন্ট্রাক্ট করছি। এইটাকে আমি তেরে ভেঙে লিখবো না, এটাকে আমি এভাবে লিখবো, এটা কি ছিল? ডিইউ আলফা ডি টাউ ইনটু ইউ আলফা, এই জিনিসটা। এবার এদিকে একটা বিপদ হয়ে যাচ্ছে, দেখো আমরা জানি ইউ আলফা হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমি যদি এই রিলেশনটাকে ওভারঅল ডিডি টাউ করি, তাহলে কি পাবো? ডিডি টাউ অফ ইউ আলফা ইকুয়াল টু ডিডি টাউ অফ সি স্কোয়ার মানে 0। এবার এদিকে এইটাকে ভাঙলে বুঝতেই পারছো, একবার ডিইউ আলফা ডি টাউ ইন্টু ইউ আলফা লোয়ার কেস প্লাস একবার ইউ আলফা ইন্টু ইউ আলফা লোয়ার কেস ডি টাউ, এরকম আসবে। সেখান থেকে প্রথমটা এ আলফা আপার কেস ইউ আলফা, তারপর একটা ইউ আলফা এ আলফা লোয়ার কেস, এইটা। এবার তোমরা এই স্টেপটা বুঝতে পারো কিনা দেখো, বুঝতে পারার কথা। সেটা হচ্ছে আমরা চাইলে এইটাকে ইউ আলফা লোয়ার এ আলফা আপার করে দিতে পারি, মানে এই ইন্ডেক্সটাকে নামিয়ে এই ইন্ডেক্সটাকে তুলে দেওয়া যায়। কি, এটা কেন করা গেল? কারণ দেখো ইউ আলফা যেমন আছে এ আলফাটাকে আমি ইটা আলফা বিটা এ বিটা বলতে পারতাম। আমি এ বিটাটাকে রেখে দিয়ে যদি ইটাটাকে ইউ আলফার সঙ্গে কন্ট্রাক্ট করাতাম, তাহলে এটা ইউ বিটা লোয়ার কেস হয়ে যেত। এবার বিটা বিটাকে আমি আলফা আলফা বলতে পারি। কাজে এখান থেকে টোয়াইস ওই একই জিনিস, এ আলফা ইউ আলফা, তার মানে এ আলফা ইউ আলফা ইকুয়াল টু 0। তার মানে বাংলা কথা বোঝা গেল, এ আলফা ইউ আলফাটা 0 হয়। কেন? ওপরের এই কনস্ট্যান্ট রিলেশনটাই কিন্তু ডিটারমিন করে দিল যে দেখো এ আলফা ইউ আলফাকে 0 হতে হবে। তার মানে কি, শুধু যে দুটো ফোর ভেলোসিটির মধ্যে একটা মানে ফোর ভেলোসিটির কম্পোনেন্টদের মধ্যে একটা রিলেশন আছে তা নয়, ফোর অ্যাক্সিলারেশনের সাথে ফোর ভেলোসিটির ওরকম একটা কনস্ট্যান্ট রিলেশন আছে, এবং যেটা ওইটা থেকেই ফলো করছে। এটা তাহলে মানে কি দাঁড়ালো? এই এই এরকম একটা জিনিসের মানে কি? এরকম জিনিসের মানে হচ্ছে যে তোমার রিলেটিভিটি ডিক্টেটস যে ফোর অ্যাক্সিলারেশন এবং ফোর ভেলোসিটির মধ্যে একটা এরকম রিলেশন থাকতে হবে। আচ্ছা, এইটা অব্দি অঙ্ক কষে কেন এসছে তো বুঝতে পেরেছো? এবার ফোর অ্যাক্সিলারেশন যেহেতু পেয়ে গেছি, আমার একটা লোভ হয় যে মাস ইন্টু ফোর অ্যাক্সিলারেশন কে আমি ফোর ফোর্স বলে ডিফাইন করে দেবো। খুব লোভ লাগে, নিউটনস ল এর মতো, রিলেটিভিস্টিক নিউটনস ল। কি এরকম ইচ্ছা হওয়াটা তো খুব মানে অদ্ভুত হ্যাঁ নয়, স্যার, তাই না? সে তো অবশ্যই। এমএ করছি তো বাংলা কথায়। এই মাসটা কি? এই মাস হচ্ছে রেস্ট মাস, পার্টিকেলের নিজের রেস্ট ফ্রেমের মাস। অ্যাক্সিলারেশন পার্টিকেলের রেস্ট ফ্রেমে হচ্ছে, বুঝতেই পারছো। সরি, ভুল বললাম, অ্যাক্সিলারেশনের এটা তো ফোর অ্যাক্সিলারেশন ডেফিনেশন, এইটা হচ্ছে পার্টিকেলের রেস্ট মাস, যেটা ওটাই দেখতে পাবে জীবনে একমাত্র মাস। ওই রিলেটিভিস্টিক মাস হচ্ছে রাবিশ। এনিওয়ে, সে পরে হবে সেসব কথা। পার্টিকেলের রেস্ট মাস ইন্টু অ্যাক্সিলারেশন, সেটাকে আমি ফোর ফোর্স বলে দিলাম। যদি এরকমটা বলে দিই তাতে একটা অসুবিধা হবে। দেখো নর্মালি মানে আমরা যে থ্রি ভেক্টর ফোর্স বলি, কনজারভেটিভ ফোর্স হলে সেটাকে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পোটেনশিয়াল এরকম ভাবে ডিফাইন করা যায়। এটা তো তোমাদের নিশ্চয়ই জানা। তাহলে এই ওপরের ফর্মুলাটাকে আমি যদি লোয়ার কেস বলে লিখি, তাহলে দেখো খুব সুন্দর, আমি এফ আলফা লোয়ার কেসটাকে ফোর্স বললাম, এবং এটাকে তাহলে আমি ডেল আলফা ফাই এরকম একটা জিনিস বলতে পারি।
এই জিনিসটাকেই জাস্ট কম্পোনেন্ট নোটেশনে মানে ইন্ডেক্স নোটেশনে লিখেছি, 4 ডিমেনশনাল করে ফেলেছি। লেখার কথা ছিল এফ ইকুয়াল, আমরা তো এরকমটা তো লিখেই থাকি, এফ ইকুয়াল টু মাইনাস ডেল আই ফাই। এখানে ডেল আই এর মানে জানো তো, এটা আমরা বলেছিলাম ডেল ফাই ডেল এক্স আই। এরকম এখানে ডেল ফাই ডেল এক্স মিউ, এটার জন্য এটার মানে হচ্ছে ডেল ফাই ডেল এক্স মিউ, সরি ডেল এক্স আলফা আপার কেস। কেন? কারণ ডেল এক্স আলফাটা কোভেরিয়েন্ট, এক্স আলফা কন্ট্রাভেরিয়েন্ট, কিন্তু সেটা নিচে আছে মানে ওভারঅল জিনিসটা কোভেরিয়েন্ট। এটা খুব লোভ লাগে এরকম একটা জিনিস করে দেওয়ার। এখান থেকে এটা যদি দেখো, আমরা কিন্তু নিউটনস ল এর করসপন্ডিং একটা রিলেটিভিস্টিক নিউটনস ল ধারাম করে লিখে ফেলেছি, এটা কিন্তু কোনো যুক্তি নেই। আমি জাস্ট অ্যানালজিক্যালি লিখে দেখছি যে বেশ সুন্দর এগোচ্ছে, দেখা যাক এখান থেকে এই রাস্তায় গেলে কি হয়, তাই না? বেশ ভালো একটা রাস্তা দেখা যাচ্ছে, এগিয়ে দেখি কি হয়। এইটা হচ্ছে এখানে আমাদের টটোলজি, এইভাবে এগোচ্ছি, মানে দেখা যাক কি হয় টাইপ। ঠিক আছে, এখান থেকে দেখবে একটা বিপদ হবে, বিপদটা বলছি। এটাকে ইউ আলফার সাথে কন্ট্রাক্ট করো, এম এ আলফাকে ইউ আলফার সাথে যদি কন্ট্রাক্ট করো, দেখো কি হয়, 0 হতে হবে। আমি যদি এম এ আলফার সঙ্গে ইউ আলফা নিয়ে আসি, তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে ইউ আলফা এফ আলফা, অর্থাৎ মাইনাস ডেল আলফা ফাই ইন্টু ইউ আলফা। হ্যাঁ স্যার। এই জিনিসটা 0 দেখেছি, এই যে, তাহলে এইটাকে 0 হতে হবে। এম আলফাটা এফ আলফা, এফ আলফাটা ডেল ফাই আলফা, তাহলে তার সঙ্গে ইউ আলফা গুণ করলে আমি এদিক থেকে যেহেতু 0, তাহলে এদিকটাও 0 হতে হবে। তার মানে আমি দাঁড়িয়ে গেল এবার এখানে 0-র সঙ্গে, তাহলে তার মাইনাস সাইনটার অত ইম্পর্টেন্স নেই। তাহলে আমি পাচ্ছি ইউ আলফা ডেল আলফা ফাই ইকুয়াল টু 0। এখান থেকে এগিয়ে দেখি কি হয়। এখান থেকে যদি সামনের দিকে এগোই, তাহলে কি স্যার এটা কি পাবো? পাওয়ার? পাওয়ার? কিসের পাওয়ার বাবা? ওই তো এফ ডট। হ্যাঁ, মানে সে পাওয়ার পয়েন্ট নিয়ে কিছু করেছে, ওইসব নিয়ে মাথা ঘামিও না, ও ছেড়ে দাও। ফোর ভেক্টর, ফোর ভেলোসিটি দিয়ে গুণ হয়তো অ্যাকচুয়ালি পাওয়ারের ডাইমেনশন জিনিস আসবে না, ওইসব নিয়ে মাথা ঘামিও না, ওটার কথা হচ্ছে না এখানে। আমি এরকম একটা জিনিস পেলাম, এই রিলেশনটা পেলাম, এই অব্দি বুঝতে পারছো তো? মানে এখান থেকে এটা যদি পাওয়ার বলে বলি, তাহলে বলতে হবে পাওয়ার সবসময় 0 সাথে, খুব সাংঘাতিক কথা, কাজে ওই দিকে গিয়ে লাভ নেই। হুম, আচ্ছা, এইখান থেকে কি হচ্ছে, এইটার মানে কি? এই টার্মটাকে ভাঙলে ইউ আলফা মানে হচ্ছে ডেল এক্স আলফা, সরি ডিএক্স আলফা ডিটাও, আর ডেল ফাই আলফা মানে হচ্ছে ডেল ফাই ডেল এক্স আলফা। এটা 0, তাই তো? জাস্ট ডেফিনেশন। হ্যাঁ স্যার, হলো তো। এবার জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভের নিয়ম থেকে তুমি এই জিনিসটাকে, লেফট হ্যান্ড সাইডটাকে ডি ফাই ডিটাও লিখতে পারবে। এই এরকম একটা রিলেশনের মানে কি? এই রিলেশনটা ফাই কে তো আমরা যখন এভাবে লিখলাম, তখন তার মানে ফাই এর আমাদের ইন্টারপ্রিটেশনটা ছিল হচ্ছে যে ইট উইল বি সামথিং লাইক আ পোটেনশিয়াল। তবে না এইসব লেখা যাবে, পোটেনশিয়ালের গ্রেডিয়েন্ট ফোর্স, সেসবই তো করলাম। পোটেনশিয়ালের 4 গ্রেডিয়েন্ট নিয়েছি, তাহলে ফাই এর একটা পোটেনশিয়াল মার্কা ইন্টারপ্রিটেশন আমরা ভাবছিলাম ব্যাক অফ দ্য মাইন্ড, যে এরকম কিছু একটা হবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার টাউটা কি? এই যে পার্টিকেলের যে ট্রাজেক্টরি, মানে যাকে অবজার্ভ করছি, যে পার্টিকেলটা, সেই পার্টিকেলের ট্রাজেক্টরির উপরে পার্টিকেলের হাতের ঘড়ির টাইম হচ্ছে টাউ, মানে সোজা কথা পার্টিকেলের ট্রাজেক্টরিকে রিপ্রেজেন্ট করছে। টাউটা কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, এই ট্রাজেক্টরির বিভিন্ন পয়েন্টে টাউ এর বিভিন্ন বিভিন্ন ভ্যালু। এই রিলেশনটা কি বলছে, যে অ্যাজ ইউ মুভ অ্যালং দ্য ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল, ফাই শুড বি আ কনস্ট্যান্ট, তাই না? এই যে ডি ফাই ডি টাউ টু 0, মানে চেঞ্জ অফ ফাই উইথ চেঞ্জ অফ টাউ ইজ 0। মানে ওয়ার্ল্ড লাইনের উপরে এই ফাইটা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, তাহলে এটা একটা অদ্ভুত জায়গায় পৌঁছালাম। দেখো, যে ফোর্সের মানে হচ্ছে ফাই এর গ্রেডিয়েন্ট, এমনিতে সি ফোর্সের মানে হচ্ছে 3 ডাইমেনশনাল সিস্টেমে, এবং সেটার মানে কি, যে পার্টিকেল যখন বিভিন্ন পজিশনে যাবে, সে তার রিলেটিভ মানে ফাই এর ভ্যালুর চেঞ্জেস দেখবে, পোটেনশিয়ালের ভ্যালুটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন পজিশনে বিভিন্ন, এবং তার উপর ডিপেন্ড করে সেই পার্টিকেলটা ফোর্স ফিল করবে। এই ইন্টারপ্রিটেশন ছিল নিউটনিয়ান মেকানিক্স। হ্যাঁ স্যার। এবার এখানে দেখা যাচ্ছে যে সেই ইন্টারপ্রিটেশনটা নিয়ে এগিয়ে যদি আমরা একটা 4 ভেলোসিটি বা 4 ভেক্টর, সরি 4 অ্যাক্সিলারেশন, 4 ফোর্স, নিউটনস ল এবং তোমার পোটেনশিয়ালের 4 গ্রেডিয়েন্ট নিয়ে তাকে 4 ফোর্স বলা, এইসব দিকে যদি এগোই, তাহলে আমরা যেখানে পৌঁছাচ্ছি সেটা হচ্ছে যে পার্টিকেলটা যখন যেখান দিয়ে পার্টিকেলটাকে যেতে হবে, সেই জায়গার উপর দিয়ে পোটেনশিয়ালটাকে কনস্ট্যান্ট থাকতে হবে। এটা তো খুব অদ্ভুত কথা। পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট থাকা মানে পোটেনশিয়ালের চেঞ্জও কোথাও দেখতে পাবে না, তাহলে কখনো ফোর্স ফিল করতে পারবে না, এরকম একটা মানে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ একবার স্যার। বলুন তো। দেখো, এই লাইনটার মানে, এই ইকুয়েশনটার মানে হচ্ছে যে ফাই রিমেইনস, এখানে লিখবো না, এখানে নিচে লিখি, এই ইকুয়েশনটার মানে হচ্ছে ফাই
remains a constant along the trajectory of the particle, তাই না? মানে ট্র্যাজেক্টরি মানে হচ্ছে ওয়ার্ল্ড লাইন আর কি, তাই না? স্পেস টাইম ট্র্যাজেক্টরি বলে দিই। স্পেস টাইম ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল তাই তো পার্টিকুলার ওয়ার্ল্ড লাইন, সেই পার্টিকুলার ওয়ার্ল্ড লাইনের উপর ফাইকে কনস্ট্যান্ট থাকতে হবে, যেমনই ওয়ার্ল্ড লাইন হোক, তাই না? এটা তো আমি কি কাইনেমেটিক কন্ডিশন থেকে এগিয়ে এখানে পেয়েছি, মানে এইটা সবসময় ভ্যালিড হতে হবে। তার মানে পার্টিকেল ট্র্যাজেক্টরি যাই হোক, ও ট্র্যাজেক্টরির উপর দিয়ে ফাইকে কনস্ট্যান্ট থাকতে হবে, এমন একটা জিনিস দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে ও ট্র্যাজেক্টরির এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সরলে ফাই এর কোনো চেঞ্জ দেখতে পাবে না। তার মানে তো থ্রি ভেলোসিটি বা থ্রি ডিমেনশনাল ফোর্সের যা মানে বুঝতাম যে পোটেনশিয়ালের চেঞ্জই ওকে ফোর্স দেবে, সেই ফোর্সটা তো টেরই পাবে না, কারণ ও তো সবসময় ট্র্যাজেক্টরিটা অ্যাজ ইফ এমন হবে যে ও কনস্ট্যান্ট দেখছে পোটেনশিয়াল, কনস্ট্যান্ট পোটেনশিয়াল বরাবর চলবে সবসময়। এই কথা, এইটা তো একটু অদ্ভুত কথা। হ্যাঁ স্যার। আচ্ছা স্যার। তার মানে এখানে তার মানে কিসে গন্ডগোল, এটা ইনকনসিস্টেন্ট মার্কা জিনিসে দাঁড়াচ্ছে এসে। গন্ডগোলটা কোথায় হলো? আমরা দুটো তিনটে জিনিস এখানে অ্যাজিউম করেছি। একটা হচ্ছে যে এরকম একটা ইকুয়েশন লেখা যাবে, সেটা আসলে সত্যিই যায়, কিন্তু এই যে ফাই এর ইন্টারপ্রিটেশন অ্যাজ এ পোটেনশিয়াল, যেখানে তাকে পজিশন দিয়ে ডেরিভেটিভ করে ফোর্স পাওয়া যাবে, এই যে জায়গাটা, এই যে ব্যাপারটা বা এই যে ব্যাপারটা, এইটার মধ্যে গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে? দেখো, ফোর্সকে থ্রি ডিমেনশনে ফোর্সকে তুমি তখনই গ্র্যাড অফ ফাই বলে লিখতে পারো যেখানে ফাইটা কিন্তু শুধু পজিশনের ফাংশন, পোটেনশিয়াল হচ্ছে পজিশনের ফাংশন, পোটেনশিয়াল কিন্তু ভেলোসিটি টাইম এসবের ফাংশন হয় না। এবার সেই রকম সেই যে পোটেনশিয়াল, এই পোটেনশিয়ালের করসপন্ডিং স্পেস টাইমে পোটেনশিয়াল এরকম কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি হয় না। মানে শুধু পজিশন ডিপেন্ডেন্ট বা ইভেন স্পেস টাইম ডিপেন্ডেন্ট শুধু পজিশন, মানে শুধু পজিশন এবং টাইমের ফাংশন হবে এরকম পোটেনশিয়াল, এবং যার গ্রেডিয়েন্ট ফোর গ্রেডিয়েন্ট নিলে ফোর্স হবে, এই ধরনের ইন্টারপ্রিটেশনটা মিনিংলেস। এই ওপরের এই ইকুয়েশনটা ভ্যালিড, এই ইকুয়েশনটা ইজ ফাইন। কোথায় গেল? এই যে এই যে এই পার্ট অফ দ্য ইকুয়েশন ইজ কারেক্ট, এটাতে অসুবিধা নেই, ফোর ফোর্স এভাবে তুমি ডিফাইন করতে পারো। কিন্তু ফোর্সকে একটা ফোর গ্রেডিয়েন্ট অফ এ পোটেনশিয়াল, যেখানে পোটেনশিয়ালটা হচ্ছে পজিশন শুধু ফাংশন বা পজিশন আর টাইমের ফাংশন, এই ডেফিনেশনটা চলবে না রিলেটিভিটিতে। পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ স্পেস অর অ্যাজ এ ফাংশন অফ স্পেস টাইম, এই ব্যাপারটা চলবে না। মানে ফাই অ্যাজ এ ফাংশন অফ এক্স মিউ, এই জিনিসটা চলবে না, একে পোটেনশিয়াল বলে এর মানে করা চলবে না। এটা এখানে বলছি কেন হচ্ছে, দেখো, কারণ এভাবে ডিফাইন করা মানে তুমি বলে দিচ্ছ যে ফাইটার মধ্যে ভেলোসিটি ডিপেন্ডেন্স নেই। তুমি যদি ফাই অফ এক্স আলফা এর মানে কিছু ডিফাইন করো অ্যাজ পোটেনশিয়াল, তার মানে হচ্ছে ফাই হ্যাজ নো ভেলোসিটি ডিপেন্ডেন্স। এবার রিলেটিভিটি আছে কিন্তু সেখানে ভেলোসিটি নেই বা ভি বাই সি ফ্যাক্টর নেই, এরকম কোয়ান্টিটি খুব মুশকিল। ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল বলে যে জিনিসটা তোমরা মেকানিক্সে দেখেছো ছোটবেলা, মানে বিএসসি তে বা এমএসসি তেও দেখেছো, ওই যে চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, যেখানে ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল আছে, সেখানে দেখো পোটেনশিয়ালটা কিন্তু কি ভেলোসিটিরও ফাংশন হয়ে যায়। এমন একটা একটু অদ্ভুত ধরনের অন্য জেনারেলাইজ পোটেনশিয়াল টাইপের জিনিস, সেটা ঠিক ভি অফ এক্স মার্কা জিনিস নয়। কাজেই পোটেনশিয়ালের কনসেপ্টটা চলবে রিলেটিভিটিতে, কিন্তু পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ পজিশন অনলি, যার গ্রেডিয়েন্ট নিলে ফোর্স আসে, এই ফান্ডাটা চলবে না। কারণ সেই ফান্ডা ধরে এগোলে আমরা এরকম একটা হাবিজাবি জিনিস পাচ্ছি যে পার্টিকেলের ট্রাজেক্টরির উপর পোটেনশিয়াল কনস্ট্যান্ট, সো পার্টিকেল ডাজন্ট ফিল আ ফোর্স, এরকম একটা ব্যাপার চলে আসে, সেটা তো ন্যাচারালি বুঝতে পারছি কনসিস্টেন্ট নয়। কাজেই এবং এটা ইন জেনারেল বেসিক্যালি তোমাকে এটা বলছে, দেখো, রিলেটিভিটিতে তুমি এমন কোনো কোয়ান্টিটি পাবে না যার মধ্যে ভি বাই সি ব্যাপারটা কোথাও নেই। ভেলোসিটিকে ইগনোর করে স্পেশাল রিলেটিভিটি কিছুতেই হবে না, বুঝতে পারছো? কারণ স্পেশাল রিলেটিভিটির মেন খেলাটা কি, কে কত স্পিডে চলছে এবং সেটা লাইটের স্পিডের ফ্র্যাকশন কত, তার উপরেই তো টোটাল সিস্টেম ডিপেন্ড করছে রিলেটিভিটিতে। রিলেটিভিটি সব এফেক্টই তো সেখান থেকে আসে। কাজে তুমি এমন একটা কোয়ান্টিটি রিলেটিভিটিতে ফিজিক্যাল ডিফাইন করলে যার মধ্যে ভেলোসিটি কখনো ঢুকতে পারে না বাই ডেফিনেশন, সেই জিনিস চলবে না। আচ্ছা, তাহলে এইটা বোঝা গেছে। তাহলে এই জন্য দেখো যে তুমি ইন্টারনেটে মজা করে একটা সার্চ করে দেখো, রিলেটিভিস্টিক হারমোনিক অসিলেটর কথাটার কোনো মানে নেই। তুমি দেখো মেকানিক্স এর বহু সিস্টেম আছে যেগুলোকে তুমি কিন্তু চেনোই হচ্ছে তাদের পোটেনশিয়াল দিয়ে। আমি পাতি মেকানিক্স বলছি, থ্রি ডিমেনশনাল মেকানিক্স। ধরো হাফ এম ভি স্কোয়ার তো সবসময় থাকবে ল্যাগ্রাঞ্জিয়ানে। একটা মেকানিক্সে একটা ফ্রি পার্টিকেলের ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এক্স ডট স্কোয়ার, তাই তো? হাফ ইন্টু মাস ইন্টু ভেলোসিটি স্কোয়ার, সেটা তো সব জায়গাতেই আছে। কাইনেটিক থিওরি, কাইনেটিক টার্ম তো সব করা ল্যাগ্রাঞ্জিয়ানই কমন। ডিফারেন্স হয়ে যায় ফ্রম ওয়ান সিস্টেম টু আনাদার কিসে, যে হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল। ওটা যদি হাফ এম এক্স এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয় তাহলে দ্যাট মিনস ইট ইজ এ হারমোনিক অসিলেটর। ওটা যদি এম জি এক্স হয় তাহলে পার্টিকেল ফলিং আন্ডার কনস্ট্যান্ট গ্র্যাভিটি।
তাই না? ওটা যদি সাম Q1 Q2 বাই আর স্কোয়ার, সরি Q1 Q2 বাই আর হয়, তাহলে সেটা হচ্ছে পার্টিকেল ইন এ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। তাই তো? তাহলে প্রত্যেকটা পোটেনশিয়াল তোমাকে আসলে বলে দেয় সিস্টেমটা কি, নন রিলেটিভিস্টিক মেকানিক্সে। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ যে পোটেনশিয়ালের স্ট্রাকচার তোমাকে বলে দেয় যে তুমি কি সিস্টেমের দিকে দেখছো। কিন্তু সেই পোটেনশিয়ালের কনসেপ্টটা, সেই পোটেনশিয়াল ইন দ্যাট সেন্স ডাজন্ট ওয়ার্ক ইন রিলেটিভিটি। তুমি ইন্টারনেটে সার্চ করে দেখো, রিলেটিভিস্টিক হারমোনিক অসিলেটর বলে কিছু পাবে না। দু একটা পেপার পেতে পারে, সেগুলো আনপাবলিশড হাবিজাবি পেপার, মানে ভুলভাল কনসেপ্টের উপর ভুলভাল করা পেপার, পাবলিশড পেপার পাবে না। তার কারণ হচ্ছে এইটা, যে তুমি মানে রিলেটিভিটিতে এরকম পোটেনশিয়াল কথাটার কোনো মানে নেই, মানে যে সেন্সে আমরা মেকানিক্সে পোটেনশিয়ালকে বুঝি। ঠিক আছে? হাবি জাবি পেপার বার করে দেওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, কি? না না, পাবলিশ ওরকম করা হাবি যায় না। আমি ধরো কিছু একটা লিখলাম যেটা ভুল হয়েছে, এবার সেটা আমি আর্কাইভে তুলতে পারি, ইন্টারনেটে কোনো কোনো ওয়েবসাইট সেটাকে হোস্ট করছে, এরকম হতে পারে, যে সেটা পাবলিশ, কোনো জার্নাল সেটাকে অ্যাকসেপ্ট করবে না। আমি ছোটবেলা না, যখন প্রথম দিকে এই ফান্ডাটা দেখেছিলাম এই ব্যাপারটা, তখন আমি রিলেটিভিস্টিক হারমোনিক অসিলেটর সার্চ করে দেখেছিলাম যে পাওয়া যায় কিনা, বা ওই ধরনের যে কোনো, তুমি দেখবে পাবে না কিছু। মানে ধরো ফিজিক্যাল রিভিউ দিতে পাবলিশ হয়েছে এরকম কোনো পেপার পাবে না, মানে কোনো ভালো জার্নালে পাবলিশ কোনো কিছু পাবে না। উল্টো পাল্টা হাবজি গাবজি জার্নাল আছে না, সেরকম জার্নাল থাকতে পারে, ধরো আসামি জার্নাল অফ ফিজিক্স, এরকম কিছুতে থাকতে পারে, কিন্তু মানে ভালো কোনো রেপুটেড জার্নালে পাবলিশ জিনিস পাবে না। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, তো এটা মানে এটা একটা ইম্পর্টেন্ট, মানে যেটা এটা হচ্ছে মানে সামথিং যেটা মানে যখন বিএসসি তে রিলেটিভিটি পড়ি টড়ি, এই কথাটা হয়তো আমাদের, বা ইনফ্যাক্ট পরেও যখন পড়ি, এই রিলেটিভিটি যে আমাদের স্ট্যান্ডার্ড পোটেনশিয়ালের ফান্ডাটা চলে না, এটা মানে কাইন্ড অফ মানে নট সো ওয়েল নোন ফ্যাক্ট আর কি। এনিওয়ে, কিন্তু তাহলে কি রিলেটিভিটিতে আমরা পোটেনশিয়ালের ফান্ডাটা কখন আসবেই না? আসবে, কিন্তু সেটা হচ্ছে ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেনশিয়াল হিসেবে আসবে, মানে পোটেনশিয়াল ডিফাইন্ড হবে, কিন্তু তার মধ্যে ভেলোসিটি ঢুকে থাকবে, এবং সেটা দেখবে এমন ভাবে হয় যার মধ্যে কোনো না কোনো মানে ওই টেনজার কোয়ান্টিটি, মানে ধরো পার্টিকুলার ভেলোসিটির সাথে কন্ট্রাক্টেড হয়ে থাকছে, এরকম ভাবে কোনো না কোনো ভাবে আসবে, মানে জিনিসটার মধ্যে ভেলোসিটি ব্যাপারটা ঢুকে থাকবে, ফোর ভেলোসিটি উইথ পার্টিকেল ঢুকে থাকবে। আচ্ছা, সেই ফান্ডাটা হচ্ছে, দেখো যে ওই যে আমরা তাহলে কি 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 ডিফাইন করলাম, একটা হচ্ছে আমরা ফোর ভেলোসিটি ইউ আলফা ডিফাইন করেছি, ফোর অ্যাক্সিলারেশন এ আলফা ডিফাইন করেছি, ফোর ফোর্সটা আমাদের এক্ষুনি কাজে লাগবে না, লিখে রাখতে পারো, ফোর ফোর্স একটা ডিফাইন করেছি, কিন্তু পোটেনশিয়াল চলে না, এটাও দেখলাম, এটা চলে না, দিস ইজ নট ওয়ার্কিং, এটাও দেখেছি। এইসব ফান্ডা আজকে দেখা হলো। এবার একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে আমি যদি মাস ইনটু ইউ আলফা করি, এটাকে আমি ফোর মোমেন্টাম বলি। এটাকে কি বলি? এটা হচ্ছে ডেফিনেশন, এটা কার ডেফিনেশন? হচ্ছে ফোর মোমেন্টাম, মাস ইনটু ভেলোসিটি, তাকে মোমেন্টাম বলি, যেখানে মাসটা হচ্ছে পার্টিকেলের রেস্ট মাস যেটা, সেটা পি এর জিরোথ কম্পোনেন্টটা কি হবে? এম ইউ জিরো, ইউ জিরো মানে এমসি, তার মানে এটা দেখো হয়ে যাচ্ছে গামা এমসি। আর পিআই মানে মোমেন্টাম ফোর ভেক্টরের 1 2 3 যে কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্ট, তাদের ডেফিনেশন হচ্ছে এম ইউআই, সেটা হয়ে যাবে গামা এম ভি ভেলোসিটির ith কম্পোনেন্ট গুলো। এই ব্র্যাকেট দিয়ে তলায় ith কম্পোনেন্টের মানে বুঝতে শিখেছো, যে এটার মানে হচ্ছে বেসিক্যালি তুমি এম ভি ভেক্টর লিখতে পারো, বাট ওভাবে আমি বলছি না আর কি। আচ্ছা, এবার তাহলে যদি একটা ধরো P1 বা P2 বা পি ভেক্টর এরকম ভাবে লিখি, পি ভেক্টর বলেও লিখতে পারি, কারণ পি ভেক্টরকেই তো আমি পিআই এর আপার কেস বলে বলবো, আমার স্ট্যান্ডার্ড ডেফিনেশন তাই। আমি যে কোনো পি মিউ এর কি বলছি, সেটা হচ্ছে P0 আর পি ভেক্টর, এরকম ভাবে বলছি ডেফিনেশন। তার মানে পি ভেক্টর হচ্ছে পিআই আপার কেস গুলো, পি ভেক্টরের তাহলে মানে কি দাঁড়াচ্ছে? গামা এম ভি ভেক্টর। ঠিক, এবার গামা ফ্যাক্টরটা কি? এম ভি ভেক্টর ডিভাইড বাই গামা, মানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাই হচ্ছে তোমার রিলেটিভিস্টিক মোমেন্টামের ফর্মুলা, মাস ইনটু স্ট্যান্ডার্ড যে আমাদের থ্রি ভেলোসিটি ডিভাইড বাই এইটা। তুমি দেখো এই ফ্যাক্টরটা যে এসছে, এই যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আসলে এলো কোত্থেকে? গামা থেকে। গামাটা কোত্থেকে এসছে? ফোর ভেলোসিটির যে ইউ আলফা ছিল, সেই ইউ আলফা গামা ভি থেকে গামাটা এসছে, তাহলে গামাটার সাথে মাসের কোনো সম্পর্ক নেই, দেখতে পাচ্ছ? মাসের সাথে আমি গুণ করে লিখেছি, নাথিং টু ডু উইথ গামা। গামাটা এসছে ডেফিনেশন অফ ফোর ভেলোসিটি থেকে। এবার মানুষ এটাকে মানে প্রথম দিকে যখন এই জিনিসটা অন্য কনটেক্সট থেকে এভাবে কিছু একটা মানে কি বলবো, রিলেটিভিস্টিক মোমেন্টামের এইরকম একটা ডেফিনেশন মানুষ যখন পেয়েছে, তখন মানুষের খুব লোভ ছিল যে আমি যাতে জিনিসটাকে এম ভি করে লিখতে পারি, কারণ মোমেন্টামকে এম ইন্টু ভি লিখলে আমাদের দেখতে পাই নিউটন নিউটন মনে হয়। সেই কারণে এইটা একটা অসভ্যতা যে এইটাকে এইটার সঙ্গে জুড়ে নিয়ে এটাকে একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট মাস বলে
পুরো জিনিসটাকে একটা ধরো এম টিল্ডে বা কিছু বলে, বা এইটাকে M0 বলে M ইন্টু ভি লেখা, যাতে দেখতে নিউটন নিউটন ভাব হয়। কিন্তু এটা করলে কি সুবিধা হয়, যে তুমি যেই মোমেন্টামটাকে এম ইন্টু ভি লিখে নেবে, কি হবে দেখো, যত কলিশন মার্কা প্রবলেম আছে, যেগুলোতে নন রিলেটিভিস্টিক ডেফিনেশনস অফ মোমেন্টাম সমস্ত ফর্মুলার মধ্যে ঢুকে আছে, সেই ফর্মুলাগুলো রেডিমেড ফাটাফাট ব্যবহার করা যাবে। তুমি যদি এরকম ভাবে এই ফর্মুলাটাকে এরকম ভাবে লিখে নাও, এরকম একটা মানে পর্দা টর্দা দিয়ে একটু অন্যরকম ভাবে উইন্ডো ড্রেসিং করে এরকম মেকআপ টেকআপ দিয়ে এরকম নিউটনিয়ান একটা ফর্মে লিখে নাও, তাহলে কি হবে, তোমার যে কলিশন প্রবলেমের যে সমস্ত ফর্মুলা সেগুলো রেডিলি ব্যবহার করা যাবে এবং কলিশন এক্সপেরিমেন্টের সাথে মিলবেও। যেই ফান্ডা থেকে এইভাবে লেখা এবং ভেলোসিটি ডিপেন্ডেন্ট মাস, ওই ভেলোসিটির সাথে মাস বেড়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাবে লাইটের স্পিডের দিকে যেতে গেলে, এইসব ফান্ডাগুলো ওখান থেকে আসে। অ্যাকচুয়ালি চেঞ্জটা মোমেন্টামে হয়, মাসে হয় না, তাই তো? হ্যাঁ, আসল কথাটা হচ্ছে মাসের সঙ্গে এই গামা ফ্যাক্টরটাকে জুড়ে দেওয়াটা, এই যে করলাম, এইটা একদমই একটা কি বলবো, এটা একটা মেকআপের লেভেলের জিনিস, মানে আসলে দেখতে অসভ্যতা। হিরোইনের মতো নয় আর কি, মেকআপ দিয়ে হিরোইন হিরোইন লাগছে এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো তার ফলে এবার এইটা ধরে অঙ্ক করলে ভুল হয় না, এইটা লেখার মধ্যে ভয়ঙ্কর কোনো দোষ নেই, অ্যাজ লং অ্যাজ তুমি এটা দিয়ে তুমি নিউটনিয়ান মেকানিক্স মার্কা কোনো কলিশন প্রবলেম করছো, পার্টিকেল ফিজিক্সের কিছু করছো, কম্পিউটার এফেক্ট করছো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যদি মাসের ফর্মুলাটাকে এরকম একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট মাস হচ্ছে m ইন্টু 1/v স্কোয়ার c স্কোয়ার, এইটা থেকে তুমি যদি এর থেকে নতুন করে এক্সট্রা কোনো ফান্ডার দিকে যেতে যাও, মানে আরো ফার্দার ফান্ডামেন্টাল ফিজিক্স কিছু করতে চাইছি, আরো নতুন থিওরি ডেভেলপ করবো, এরকম দিকে যদি ফর্মাল থিওরির দিকে এগোতে যাও, তাহলে দিস উইল লিড টু ডিজাস্টারাস ননসেন্স। কারণ আসলে ফিজিক্যালি ওই গামা ফ্যাক্টরটা মাসের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না টু বিগিন উইথ, ওটা জাস্ট একটা মেকআপের টুল হিসেবে এসছে, যাতে একটা ফর্মুলাটাকে একরকম সার্টেন রকম দেখতে হয়। এই সার্টেন রকম দেখতে করাটা একটা ফিজিক্সের ট্রিক, বহু জায়গায় এটা খুব উপকারে লাগে। কিন্তু স্যার আমরা এই যে মাস ভেরিয়েশন যেটা পরিবর্তন হচ্ছে তার কোনো মানে নেই সেটা। ওটা ফিজিক্যালি কোনো মানে নেই। তার ফলে তুমি যদি এখান থেকে এগিয়ে বলো যে দেখো ভেলোসিটির সাথে মাস বেড়ে যাচ্ছে, তাহলে কি ডেনসিটি চেঞ্জ হচ্ছে, এই হচ্ছে, তাহলে কি লরেন্স হলো, তাহলে কি লরেন্স কন্ট্রাকশন হলো, এই হলো তাই হলো, দ্যাট ইজ অল বুলশিট। ওই কথাগুলো বা ওই ধরনের ডিসকাশনের সবটাই রাবিশ, ওটার কোনো মানে নেই। না না, এখান থেকে ইকুয়াল টু এমসি স্কোয়ার ইজ এ ডিফারেন্ট থিং। মোমেন্টাম যদি 0 হয়, এটা যদি চলে যায়, তখন ইকুয়াল টু এমসি স্কোয়ার হবে। তার মানে হচ্ছে একটা পার্টিকেলের রেস্ট ফ্রেমে গিয়ে যদি তুমি দেখো, তার এনার্জিটা এমসি স্কোয়ার হবে। দেখো পার্টিকেলের রেস্ট ফ্রেমে তার মোমেন্টাম তো 0 আসবে, কি? হ্যাঁ তাহলে হ্যাঁ, তাই। পার্টিকেলের নিজের ঘাড়ে চাপানো যে ফ্রেমটা, সেই ফ্রেমে গিয়ে যদি তুমি পার্টিকেলের ভেলোসিটি মাপতে যাও, দেখো ইউ আলফাটা কোথেকে এসছে, ডিএক্স আলফা ডিটাও। এই ডিএক্স আলফাটা আমরা দেখছি, এই যে আমরা S0 ফ্রেম, এই আরবিট্রারি পার্টিকেলের এই ভেলোসিটিকে দেখছি, সে এখান থেকে এখানে পৌঁছে গেছে, পজিশনের এতটা চেঞ্জ হয়েছে এতটা টাইমে, সো উই হ্যাভ আ ভি ভেলোসিটি, তার করসপন্ডিং উই হ্যাভ আ ইউ আলফা। এই ডিএক্স আলফাটা চেঞ্জ অফ পার্টিকেলস পজিশন অ্যান্ড টাইম, তাই তো, ইন S0 ফ্রেম। কিন্তু তুমি যদি পার্টিকেলের নিজের ঘাড়ের উপর চড়ানো ফ্রেমটাতে দেখো, তাহলে সেখানে তো ডিএক্স আলফা প্রাইমটা 0 হবে, কাজেই তার ভেলোসিটি 0। পার্টিকেলের নিজের রেস্ট ফ্রেমে ভেলোসিটি ঘোরাটি হবে 0 হবে, অ্যাক্সিলারেশন 0 হবে, রেস্ট ফ্রেমে কি আছে, কিছুই আছে না, তাই না? তার ফলে রেস্ট ফ্রেমে গেলে তার মোমেন্টামও 0 থাকবে। তাহলে মোমেন্টাম যদি 0 হয়, তাহলে পি স্কোয়ার সি স্কোয়ার ফ্যাক্টরটা চলে যাবে। তাহলে কি পড়ে থাকবে, যে ই স্কোয়ারটা হচ্ছে m স্কোয়ার c টু দি পাওয়ার 4, তার মানে ই হচ্ছে mc স্কোয়ার। এইটা হচ্ছে তোমার ই ইকুয়াল টু এমসি স্কোয়ার এর অ্যাকচুয়াল মানে। পার্টিকেলের রেস্ট ফ্রেমে গিয়ে যদি দেখো, তাহলে ওর জাস্ট এক্সিস্টেন্সের কারণে ওর একটা এনার্জি আছে। দিস ইজ নট পোটেনশিয়াল এনার্জি, নিদার ইট ইজ কাইনেটিক এনার্জি। এর সঙ্গে কাইনেটিক এনার্জি কোনো সম্পর্ক নেই। আমি এমন ফ্রেমে দেখছি যে ফ্রেমে পার্টিকেলটা রেস্টে, তাহলে পার্টিকেলের তাও ওর এক্সিস্টেন্সিয়াল একটা এনার্জি রয়েছে, যেটা ওর মাসের সঙ্গে প্রপোর্শনাল। এইটা হচ্ছে ওর রেস্ট ফ্রেমের এনার্জি। সো আমরা ওটাকে রেস্ট মাস এনার্জি বলি বা রেস্ট এনার্জি বলি। এই এবং এই এমটা হচ্ছে ওর রেস্ট ফ্রেমে মেজার করা মাস। মজা হচ্ছে পার্টিকেলের রেস্ট ফ্রেমেই একমাত্র মাস মেজার করা যায়। পার্টিকেল তোমার রেসপেক্টে সাই করে লাইটের স্পিডে বা লাইটের কাছাকাছি স্পিডে বেরিয়ে যাচ্ছে, তাকে তুমি দাঁড়িপাল্লা নিয়ে তার পিছন পিছন দৌড়াবে মাস মাপার জন্য? ওগুলো তো কথার কথা, যে আমি আমার রেসপেক্টে অন্য ফ্রেমের মাস মাপছি, ঘোড়ার ডিম মাপছি, কোনোদিন মাপা যায় না। এই যে পার্টিকেলের ভেলোসিটি কেন লাইটের ভেলোসিটির মতো হতে পারে না একটা মাসওয়ালা পার্টিকেলের, এর কোনো ফিজিক্যাল মানে তুমি রিলেটিভিটির স্পেশাল রিলেটিভিটির কনটেক্সটে ওর থিওরির মধ্যে বসে বসে তুমি এটা কখনো ডিরাইভ করে বা কোনো জায়গা থেকে প্রুভ করে লজিক দিয়ে দেখাতে পারবে না। এটা দেখানো যায় না। কারণ দেখানো যায় না, কারণ তুমি যে থিওরিটা করছো সেই থিওরি স্টার্টিং অ্যাজাম্পশনের মধ্যে ওটা ঢুকে আছে। একটা থিওরি স্টার্টিং অ্যাজাম্পশন মানে হচ্ছে তার বেসিক অ্যাক্সিওমটা, বেসিক অ্যাক্সিওমকে কখনো প্রমাণ করা যায় না। বুঝতে পারলে?
বেসিক অ্যাক্সিওমের কনসিস্টেন্সি দেখানো যায় অন্যান্য জিনিসের সাথে, যে হ্যাঁ দেখো এরকম এরকম ধরেছি, বেসিক অ্যাক্সিওমটা ওটা ছিল, তারপরে আমি এই ডেভেলপ করে যা পৌঁছেছি সেটা বেসিক অ্যাক্সিওমের সাথে কনসিস্টেন্ট আছে। তার মানে হচ্ছে বেসিক অ্যাক্সিওমের পরে ফার্দার যা যা ডেভেলপ করেছি সেই ডেভেলপমেন্টের মধ্যে কোথাও কোনো কনসেপচুয়াল এরর হয়নি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এবার রিলেটিভিটি সম্বন্ধে যখন লোকে আলোচনা করে তখন এই যে কেন মাসিভ পার্টিকেল লাইটের স্পিডে যেতে পারে না এরকম জিজ্ঞাসা করলে তখন দেখো এটা থিওরির ফান্ডামেন্টাল অ্যাক্সিওম, কাজেই ফিলোসফিক্যালি এটা বুঝতে হবে। এইরকম এইসব কথাবার্তা না বলে যেটা রেডিলি লেজিলি বলে দেওয়া যায় সেটা হচ্ছে দেখো এইরকম হলে রিলেটিভিটি, তুমি তো জানো মাসটা ভেলোসিটির সাথে বাড়ে, তুমি দেখো লাইটের ভেলোসিটির দিকে তুমি যদি ফর্মুলাটা বসাও দেখো মাসটা ইনফিনিটি হয়ে তোমার ইনফাইনাইট এনার্জি দিতে হবে, প্রচুর অ্যাক্সিলারেট করতে অসুবিধা হবে, এইসব বলে দিলে লোকে ওটাতে রেডিলি কনভিন্স হয়ে যায়। সেই কারণে ওইটা একটা স্ট্যান্ডার্ড উত্তর, কিন্তু ওটা একটা ভদ্র উত্তর নয়। ভদ্র উত্তরটা দিতে গেলে অনেকক্ষণ ধরে বকর বকর করে অনেক কিছু বোঝাতে হয়। দেখো যে কোনো থিওরিতে এই ফান্ডামেন্টাল এক্সাম বোঝানো যাবে না, তুমি যে কোনো থিওরিতে দেখো নিউটন তত্ত্ব দেখো, হ্যান করো, বেশি কথা বলতে হয়। সেই জন্য এটা একটা লেজি ওয়ে অফ জাস্টিফাইং যে দেখো এই কারণে মাসিভ পার্টিকেলের স্পিড লাইটের স্পিড টাচ করবে না। কিন্তু এইটা কিন্তু প্রমাণ হলো না, এটা প্রমাণ হয়ও না এবং এটা প্রমাণ করা যায়ও না। এটা কেন মাসিভ বডিজ লাইটের স্পিডকে টাচ করতে পারবে না সেটা হচ্ছে তোমার ওই মাইকেলসন মডেল এক্সপেরিমেন্টের মধ্যে আছে, যে তুমি ওটা দেখাচ্ছে যে তুমি সব ফ্রেম থেকেই তুমি একটা কনস্ট্যান্ট স্পিড পাচ্ছ ইত্যাদি, এবং সেইটা তোমার টাইমকে ডিফাইন করছে, তারপর থেকে যারা কথাবার্তা আছে আমরা বলেছি। কাজে ওটা একটা স্টার্টিং অ্যাজাম্পশন, একটা এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস কে আইনস্টাইন ওটাকে তার থিওরি স্টার্টিং অ্যাক্সিওম হিসেবে ধরে নিয়ে রিলেটিভিটি ডেভেলপ করেছে। সেই স্টার্টিং অ্যাক্সিওমটাকে প্রমাণ করছি এই কথাটার কোনো মানে নেই। তাহলে রিলেটিভিস্টিক মাসই হচ্ছে একমাত্র মাস। ঠিক আছে, এবং এটা নিয়ে মানে ফিজিক্সের কিছু কিছু মহলে একটু ডিসপিউট হয়, কিন্তু এখন মোটামুটি এখনকার যারা মোটামুটি রিনাউন্ড ফিজিসিস্ট তাদের কাছে এই ইস্যুটা যথেষ্ট পরিমাণে সেটেলড। এনার্জি আর মোমেন্টামকে একসাথে করে মোমেন্টাম ফোর ভেক্টর হয়। তোমরা এটা পরে আমরা যখন পার্টিকেল ডায়নামিক্স করবো দেখবে এই যে পি মিউ লিখলাম, যেটা হচ্ছে এই যে তোমার কোথায় এম ইউ আলফা, এই যে পি আলফা, এই যে জিনিসটা লেখা হলো, এই জিনিসটা এখান থেকে শুরু করে আমরা মানে হ্যামিল্টনিয়ান মেকানিক্স, ল্যাগ্রাঞ্জিয়ান মেকানিক্স ফর রিলেটিভিস্টিক ফ্রি পার্টিকেলটাকে ডেভেলপ করব। সেখানে তুমি দেখবে সিস্টেমের যে হ্যামিল্টনিয়ানটা, সেই হ্যামিল্টনিয়ানটা থেকে কষে টসে এই রিলেশনটা এলো। এই যে তোমরা যেটাকে তোমরা মুখস্থ লিখলাম আমি, এই যে ই স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম সি স্কোয়ার ফোর, ওই যে সাদা মাথায় যেটা লিখেছি আর কি, এই যে ই স্কোয়ার ইকুয়াল টু ওই যে যেটা কেটে কেটে দেওয়া আছে আর কি। এখানটাতে কি হবে, এখানটাতে আসলে এটা তো কাটা নয়, এটা এখানে পি স্কোয়ার সি স্কোয়ার থাকে ফুল ফর্মুলাটাতে। এই যেটা এটা দেখবে একটা রিলেটিভিস্টিক ফ্রি পার্টিকেলের হ্যামিল্টনিয়ান যখন কষে বার করব সেখানে দেখবে সেই হ্যামিল্টনিয়ানের ভ্যালুটা এটা আসছে, পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি স্কোয়ার, মানে হ্যামিল্টনিয়ানের স্কোয়ারটা এরকম একটা ভ্যালু আসে। ঠিক আছে, তো সেই সব আমরা করবো তো এবং সেখানে তুমি দেখতে পাবে এই যে পি আলফা, এই যে জিনিসটা পি আলফাটা আসলে হচ্ছে তার জিরোথ কম্পোনেন্টটা হচ্ছে ই বাই সি, আর তারপর এটা তো এমভি যেমন হয় সেটা এমভি বাই ওই মানে গামা এমভি, সরি মানে গামা এমসি কে অ্যাকচুয়ালি তুমি ই বাই সি হিসেবে দেখাতে পারো। এই যে গামা এমসি যেটা লিখেছি না পি জিরোটাতে গামা এমসি, সেটা দেখানো যায় দিস ইজ নাথিং বাট ই বাই সি, যেখানে ইটা হচ্ছে কি ওই পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার হাফ। এটা খুব সহজ ক্যালকুলেশন, এটা আমরা যখন পার্টিকুলার হ্যামিল্টনিয়ান করবো সেখানে দেখতে পাবে। ঠিক আছে, আপাতত যেহেতু করিনি কাজে ই ইকুয়াল টু এইটা, সেটা আমাকে তো আগে এক জায়গা থেকে বার করতে হবে। তোমরা যদি এটা ইউজ করো তোমরা একটু রেডিলি দেখাতে পারো। ঠিক আছে, তার মানে পার্টিকেলের এনার্জি এবং পার্টিকেলের এইটা হচ্ছে থ্রি ডিমেনশনাল মোমেন্টামের অ্যাকচুয়াল ফর্মুলা গামা এমভি, মানে যেটাকে উপরে লিখেছি এই যে এইটা দিস থিং, এটা হচ্ছে পার্টিকেলের ইভেন থ্রি ডিমেনশনেও মোমেন্টামের অ্যাকচুয়াল ডেফিনেশনটা এমভি নয়, এমভি ইনটু গামা, মানে এমভি ডিভাইডেড বাই দিস ফ্যাক্টর। এটাই হচ্ছে থ্রি ডিমেনশনাল নিউটনিয়ান মেকানিক্সেও অ্যাকচুয়ালি মোমেন্টামের এটাই ডেফিনেশন। কিন্তু কি হয়, তোমার যদি ভেলোসিটিটা লাইটের স্পিডের থেকে ভীষণ কম থাকে তাহলে কি হবে দেখো এই ফ্যাক্টরটা জিরোর কাছাকাছি হবে, তার ফলে নিচটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে, ফলে তোমার ওটাকে তুমি নিউটনিয়ান মেকানিক্সে যেখানে লো ভেলোসিটিতে তুমি জিনিসপত্র দেখো সেখানে পিটাকে এমভি মনে হবে। ঠিক আছে, যে কারণে আমরা তারপরে এবার দেখো হিস্টোরিক্যালি আমাদের ডে টু ডে এক্সপিরিয়েন্স তো লো ভেলোসিটি জিনিসপত্রই আমরা দেখতে পাই চোখে, তাই না? নিউটন বা গ্যালিলিও তো আর অ্যাটমের মোশন দেখেনি যেটা খুব হাই স্পিডে চলতে পারে, তখন তো আর পার্টিকেল অ্যাক্সিলারেটর ছিল না। তার ফলে তখন ওরা এক্সপেরিমেন্টাল ক্রস ভেরিফিকেশন থেকে মোমেন্টামটাকে এমভি বলে ডিফাইন করেছে, বিকজ এক্সপেরিমেন্ট সাপোর্টেড দ্যাট। Why it supported that? Because the velocity was so low যে এই যে অ্যাকচুয়াল নিচের এই যে গামা ফ্যাক্টরটা মানে 1 বাই সি স্কয়ার বাই সি স্কয়ার রুট ওভার এই ফ্যাক্টরটা যে কোনো
মানে লো ভেলোসিটি বা যেগুলো আমরা টেরেস্ট্রিয়ালি যেসব ভেলোসিটি এক্সপিরিয়েন্স করি সেখানে সর্বোচ্চ ওটা 1 এর প্রায় সমান, মানে অনেক ডেসিমাল পয়েন্ট অব্দি সমান, 1.0000 এরকম ধরনের। যে কারণে পি কে এমভি হিসেবে ধরে সমস্ত এক্সপেরিমেন্ট মিলতো, সেই জন্য ওভাবে মেকানিক্স ডেভেলপ হয়েছে, নিউটন মেকানিক্স ওভাবে ডেভেলপ করেছে। কিন্তু তুমি অ্যাকচুয়াল ফর্মুলাটা আসলে এই, এবং সেখানে ওটাকে ওই ভেলোসিটির ওই ওই এই ফ্যাক্টরটাকে মাসের সঙ্গে ট্যাগ করে চিন্তা ভাবনাটা না করাই ভালো, ওতে চিন্তা ভাবনাটা গন্ডগোলের দিকে চলে যায়।